প্রত্যেকটা জিনিস জানে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা বাংলা বারুদের স্তূপ, এনআইএ দাবি করে আক্রমণে বিজেপি। এগরা থেকে শিক্ষা কই প্রশ্ন অধীরে শকুনের রাজনীতি বিরোধীদের পাল্টা কুণাল। আলিপুরদুয়ার সোনারপুরের পর এবার সিঙ্গুর সমবায়ে 2,29,00,000 তছরূপের অভিযোগ। ম্যানেজার হিসাবরক্ষক গ্রেফতারির পরেও টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয় গ্রাহকরা। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা। সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরকরাজার দরবারে রাত 10:30টায়। আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত 9:30টায়। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। নজর রাখছি আমরা সারাদিন ঘটে যাওয়া অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এবিপি আনন্দ নজরে নটা চটচলতি রোজ রাত 9টায়। ছাদে মজুদ বাজিতে ভয়াবহ বিস্ফোরণ, গুড়িয়ে গেল বাড়ি, ঘরের চালে দেহ, দুমড়ে গেল কল, ধ্বংসস্তূপ সরিয়ে দেহর খোঁজে আনা হলো পেলোডার। এগরা বজবজের পর দত্তপুকুর বেআইনি বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, শাসক দলের যোগসাজশেই চলে কারবার, দাবি স্থানীয়দের। প্রশাসন প্রত্যেকটা জিনিস জানে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা বাংলা বারুদের স্তূপ, এনআইএ দাবি করে আক্রমণে বিজেপি। এগরা থেকে শিক্ষা কই প্রশ্ন অধীরে শকুনের রাজনীতি বিরোধীদের পাল্টা কুণাল। আলিপুরদুয়ার সোনারপুরের পর এবার সিঙ্গুর সমবায়ে 2,29,00,000 তছরূপের অভিযোগ। ম্যানেজার হিসাবরক্ষক গ্রেফতারির পরেও টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয় গ্রাহকরা। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা। সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরকরাজার দরবারে রাত 10:30টায়। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে দেহ, অন্তত 7 জনের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বাড়ি। ছাদে মজুদ বাজিতে ভয়াবহ বিস্ফোরণ, গুড়িয়ে গেল বাড়ি, ঘরের চালে দেহ, দুমড়ে গেল কল, ধ্বংসস্তূপ সরিয়ে দেহর খোঁজে আনা হলো পেলোডার। এগরা বজবজের পর দত্তপুকুর বেআইনি বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, শাসক দলের যোগসাজশেই চলে কারবার, দাবি স্থানীয়দের। প্রশাসন প্রত্যেকটা জিনিস জানে। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ, ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার, পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল, সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়, মন কি বাতেও চন্দ্রযান 3 সাফল্য প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। আসমান মে সর উঠাকর अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা। সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরকরাজার দরবারে রাত 10:30টায়। বজবজ এগরার পর দত্তপুকুর, ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু মিছিল, আবার নাম জড়ালো শাসক দলে, প্রশ্নে পুলিশের ভূমিকা, এনআইএ চাইল বিজেপি। ছকভাঙা ছটা দেখুন সৌমেনের সঙ্গে। ফের প্রাণ কাড়ল বাজি বিস্ফোরণের বলি 8 জন, পাশের বাড়ির ছাদে মিলল দেহ, ছাদ উড়ে গিয়ে পড়ল পাশের বাড়িতে। ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী স্থানীয় বাসিন্দারা। 7টায় বাংলা, সন্ধ্যে 7টায় দেখুন অনস্বার সঙ্গে।
দত্তপুকুরে বেআইনি বাজির বলি 7 এগরাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কোথায় নজরদারি? শুরু রাজনৈতিক তরজা, মৃত্যু মিছিলের দায় কার? সরগরম রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, देश के सर्वश्रेष्ठ फार्मास्यूटिकल कंपनी। जया जीरा क्रीम क्रैकर, चीनीबाद दारुण स्वाद, दाद हाजा चुलकानी, सैलिकॉल मलम, डेनवर डिओडोरेंट, the real scent of success। Elite College, Shodhpur, Kolkata. Admission open for BTech and MBA approved by AICTE। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। Good evening, ladies and gentlemen. A warm welcome tonight. Admissiontree.in Conversations 2023, an ABP initiative. And no night, starts off without some music. So, ladies and gentlemen, without much delay, I would like to call Orjoy Sen, my young friend from the Calcutta School of Music, to kindly take the mic. Good evening, everyone. The Calcutta School of Music will now represent some outstanding pieces of music performed by their talented students. I am Arjav Sen, proud student of the Institute and your anchor for this evening. We will begin this evening's program with Country Etude composed by Tatiana Stacek. Now, ladies and gentlemen, I would like to call on Mr. Dhruva Mukherjee, CEO, ABP Private Limited, to kindly say a few words on this amazing occasion. Thank you, Jimmy, and good evening and a very warm welcome to all of you. I'm very happy, as Jimmy said, that Admission Tree chose Conversation as a name of the event because given the digital world we are living in, it's all about posts, like, share, reels, and I think increasingly we are losing the art of having meaningful conversation. Hopefully, this evening will trigger some of them. And the topic that Admission Tree has chosen for this evening is to challenge and to change. And I think it's a very meaningful topic. I mean, last few years, this word change has been used and abused like anything. But the fact is that the irony of change is every time an opportunity to change arises, it is accompanied by what the McKinsey guys call the change paradox. That is to say that anything that triggers uncertainty or creates a fear of the unknown, immediately as human beings we go into a shell, we get into our comfort zone, and we become risk aversive and change aversive. So change is always accompanied by change paradox, and the challenge is how do we overcome that paradox and actually implement change. I think somewhere the education sector has also gone through a lot of turbulence, and with NEP and NCF and all these things, so a lot of changes are on the anvil. So it'll be interesting to hear from our panelists tonight how these changes will play out and how the sector will overcome the change paradox to make it a meaningful one. Moving on, the other session, which I think all of you are eagerly looking forward to, will be followed soon after the panel discussion, and that's the discourse by Sri Gaur Gopal Das. And many of us have read or heard about this book, The Monk Who Sold a Ferrari. I don't know whether he has a Ferrari or he sold it, but definitely he is one who has touched our soul. Very soon, all of us became a fan of him. And every time he left us with a straight and simple wisdom, and I don't think this evening will be any different. So we all look forward to that together. Thank you for being here and have a great evening ahead. Ladies and gentlemen, now it's time to get on with a lot of conversation, trust me. And the moderator for this evening is an amazing gentleman. None other, ladies and gentlemen, put your hands together for Dr. Kunal Sarkar.
Thank you to ABP, thank you to admissiontree.in. This session has been sort of conceived as the challenges and the change. So it is with this context that each one of them will tell us that what has been the challenge in their domain of work, in their domain of activity. So on that note, Mr. Ricardo Sola, the Deputy Secretary of CISCE, will tell us about his challenges in the domain of education. Good evening, ladies and gentlemen. Do we challenge the child before we change the current education ecosystem? Or do we first change the current education ecosystem and then challenge the child? We need to look at the foundational stage, strengthen the foundational level. With a solid foundation, I think we will have a comprehensive and brighter outcome for the child. Good evening to everyone. The future, what we are talking about, how to make the children ready for the future, but the future is unpredictable. Today we feel that, information is just a click away. The world is really growing fast and the technology is evolving so rapidly. And with the help of ChatGPT and Google, we feel that it's just a click away and we know everything. But we don't even know that tomorrow those information will be obsolete. So as an educator, we need to train a young mind how to use that information, how to use that technology effectively to challenge the future problems. We need to bring more real-life problems into our curriculum, so that every time they need to relate, they need to feel, yes, the context. Otherwise, they will, stay to be happy in the virtual world. So I feel that is the biggest challenge to all of us, how to bring them out from the virtual and the fancy world and teach them what is reality. I just want to give you a little broader picture. The key challenges at the larger level, if you see, are first is the technological change. The second huge change that's happening at the larger level is climate change and ecological change. And whether we like it or not, it's going to affect every little student of ours as they grow up. And these are changes that we need to somehow, as educators, prepare our children for. So I would just leave you as a big challenges. First, the simple understanding of the challenge itself is a challenge for most of us. And once you understand this challenge, the answer to what you need to develop in children are fundamentally three things. One is a love for learning. Second is the idea of resilience. And the third thing that children have to learn is adaptability. And these three are huge skills that we need to see how we can develop in children at a younger age. Today things have changed so fast and disruptions are happening at such a rapid pace that we probably don't even know what new will come up tomorrow. So in such a situation, keeping the students and challenging their minds every day is very important. And for this, few of the points that I feel we could look at as educators is, number one, understanding how to train the children to understand these disruptions. It is important that the child is taught to think out of the box. That can only happen if the child is trained to question rather than giving answers. Another point that I would like to harp upon is that with the disruptions happening very frequently, it is very important that the child learns multiple skills. If we are trained to learn every day, you would not need a tutor to stand beside you to tell you this is right and that is wrong. I think if we look at ourselves in India and we look at what our students face in terms of the opportunities coming ahead, the last 2 decades we've seen so much of globalization. When we look at the impact of globalization, what has that resulted in? It's resulted in so many jobs becoming truly global. It does not mean that everyone has gone overseas to do global jobs. It means that the jobs that we do here in India are increasingly having a global footprint. Innovation happens out of India. There's operations that are run out of India. There are deliveries that happen out of India. But what that means is that our education systems need to prepare students to have a more global outlook.
Now, these are life skills that people are going to need. And if we can't spark curiosity, that's going to be a challenge that the education system would have in terms of not creating a workforce that can become very relevant for the future. The more we educate our teachers, the more we make our parents aware, and the more we make the students aware of the global opportunity, I think this will go a long way in terms of changing their mindset. I think when I looked at the topic of challenges and the phrase which kind of stuck with me was future ready. Now the present, so the challenge now for us as adults is actually to think of what it is that we are going to do. The Department of Education, Government of India has currently published results of a mental health survey of school children. The survey says that anxiety with education, anxiety with results, frequent mood swings, not being able to answer questions in class, not being able to get a counselor's help are things that are actually troubling children across all age groups, in all classes, in all kinds of schools. So if there is so much stress in the system, then clearly joyful learning is not happening. So here we are, as adults, we are a whole room of educators. We have to, I think, seriously think about what the purpose of education is and where it is that we want to see our children 10 years from now. As we move on to the next leg of the discussion, from the challenges to the changes, and let us follow the same order. Ricardo, we start with you. I'll just touch on 3 points where we are emphasizing on the change. First is the syllabus. The second point is I want to emphasize on teachers and teaching pedagogy. Finally, we need to also change our evaluation and our assessment and examination systems. It is true that what changes we can bring. The first and foremost thing, the change into your mindset. A teacher who is coming to the class, it's not that always they are prepared. It's okay. As a parent, when we are coming back to school, it's not always that we are asking for the homework. That is also okay. At least we need to give some time to that young kid to converse with the parent. They need to think, they need to imagine, they need to empathize. Then only we can bring changes. What we can really do is first and most important as principals and I think key leaders, you must realize that you have a tremendous amount of power to make a change. Focus a lot on the kindergarten, the pre-primary and up to class 8. That's a lot of time when you can really focus and develop a lot of skills in children. You need to find teachers who will appreciate and encourage children, and then you will see change. What is actually difference between learning and education? We as educators, we are supposed to train the children, equip them with life skills so that they can face the challenges in life. And when we talk about education, everything becomes very formal, very rigid. That's not what's going to happen. I think that's where I would like to, leave it for a food for thought, that we should differentiate between learning and education. 3 suggestions that I would have. One, how do we really help the teacher realize that they have the power to bring change into the classroom? Second area that we could think about is to reform the assessment in the classroom. And lastly, I think the point that I made earlier was, how do we bring in global perspectives into the classroom? Our children, from at least grade 6, need to start appreciating what happens in the world rather than just thinking about what's there in the textbook. I think, we have talked about the changes. All the changes that we have talked about actually asks for a culture reset. And we are always talking about the teacher here, but actually there is that entire ecosystem of school management, the publisher of the textbook, the school head, and the parents. We have to believe that, as the NEP says, that you have to give, NCF 2023 says that you have to give equal emphasis on math and sport. So until and unless we do that, this is not going to happen. Thank you, ladies and gentlemen. You've been a wonderful audience. Thank you. And now, ladies and gentlemen, it's time to felicitate our amazing panelist and moderator. I'd like to call upon Dr.
Shalia Raj, CEO Shubharati University, and the CFO ABP Private Limited, Mr. Pradipta Biswas. Ladies and gentlemen, well, we have a gentleman coming up next, Mr. Shubhajit Malik. SIP Abacus, I will not talk much about it, just three things I wanted to share in this auspicious occasion. Is an international skill development program in the abacus industry for last 20 years. And this year, when we celebrate 20 years in India, we have given the name of Transforming Lives. Why? Because since last 20 years, more than 10 lakhs children of 6 to 12 years have got trained in this amazing skill development program. And secondly, not only children, but thousands of women have become entrepreneurs and thousands of women have become SIP Abacus teachers. It has transformed the life of children and women. Ladies and gentlemen, kindly put your hands together for Gaur Gopal Das ji. Kemon achi Kolkata. Such an absolute joy and pleasure and honor to be here in the city of joy, Kolkata. My gratitude to ABP for having me over. This evening I thought, let me share with all of you what the pencil maker, when he made the pencil for the very first time, he gave the pencil a couple of instructions. And these instructions are very pertinent, vital, crucial, of paramount importance. Not just in the field of education, but in living a great life. So the pencil maker gave a very pertinent instruction to the pencil. He said to the pencil, your real purpose lies within you. In the pencil there's a casing and the lead. The pencil's purpose is about the lead inside it. The casing is absolutely important. But imagine having the most beautiful fancy casing and having no lead inside. What's the point of having a pencil? So the pencil maker said to the pencil, the first thing that I want to tell you is your real purpose lies within you. Let me tell you a story. There was a balloon seller and a little boy came up to the balloon seller and said, Uncle, ye red wala balloon upar jayega? The guy said, yeah. Black wala? Yeah. Pink wala? Yeah. The balloon seller said, look darling, the balloon doesn't go up based on its color. The balloon goes up in the air based on what's filled inside it, the gas. The color of the balloon is visible to the eyes, the gas inside is not. And which is why, to me, the colors of the balloon, the casing of the pencil is about skill set. And the gas inside the balloon, the lead, is about mindset. And good education is a combination of skill set and mindset. Educational institutions are expert in providing skill set. All our educators now need to come together in this time of dire need to see how we can impart to all our people who come to us the right kind of mindset. The second thing that the pencil maker told the pencil is, until what is within you comes outside, you can never make an impact. Look, the lead is not out. As soon as the lead is out, I can make an impact on the surface of the paper. Personality can impress. A strong person can inspire. A skill set can impress. A mindset can inspire. Because when the lead comes out, it makes impact. And what's education about? Making money or making impact? If I can't make impact, the money won't come. Let the money come. We all need money, but the money is a consequence of making an impact. Money should never be the goal. The third instruction that the pencil maker gave the pencil was also very interesting. The pencil maker said, if you have to bring out what is inside you out, well, you are going to have to go through the pain of being sharpened. How many want to lose some weight? You know what? When you have to reduce the weight, you have to go through the pain of working out and exercising. You have a choice. The pain of control and exercise or the pain of disease. You choose which pain you want. If you choose the right pain, is when you grow. In Sanskrit, tapasya is a word used for a voluntary inconvenience taken upon oneself for a higher purpose. What is the fourth thing? He said something beautiful. How many of you remember those Staedtler pencils? Staedtler pencils would come with an eraser behind.
And the pencil maker told the pencil, "You're a pencil. Mistakes happen. Don't worry. Right at the back there is an eraser. You can rub them. You can correct them." भूल करना प्रकृति है, मान लेना संस्कृति है, और सुधार लेना प्रगति है. भूल सब करते हैं, and it takes courage to correct. The fifth instruction, the pencil maker told the pencil, "You can only make an impact if you are in the hands of an expert." The pencil can only do something when it's in the hands of a writer, a poet, an artist, an engineer, an architect, an expert. Magic happens. That's mentorship. Education is about mentorship. And last but not the least, the pencil maker said something interesting to the pencil. You know what? Life will do this to you. Break your dreams, aspirations. You lost that admission in IIT or IIM by just a couple of marks. Do you have to commit suicide? If our education system cannot equip our people to handle failures, it's the biggest failure of the system. The pencil maker said to the pencil, "Life will do this. You know what? Don't lose hope. Wherever you're broken, start from there. You can start sharpening from where you're broken. Even the most broken things have value. The worst failures have turned out to be the biggest successes." We need to instill this confidence, this hope, this conviction that it's okay to be broken. Because at the end of the day, the human potential is about getting up from whatever we have gone through. Even if life breaks us, we will start afresh again. Thank you all very much for your kind attention. Sir, it's such a pleasure. Thank you so much. To felicitate, I would like to call on Mr. Dhruv Mukherjee, CEO, ABP Private Limited, and Miss Devalina Saha, CEO, Narayana Group of Schools. I'd like to have you on stage. Thank you. Ladies and gentlemen, thank you for being here. Thank you and God bless. মাত্র 3.5 মাস আগে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যে ঘটনায় মূল অভিযুক্ত ভানুবাগ সহ 12 জনের মৃত্যু হয়, 16ই মে ঘটেছিল সেই ঘটনার পুনরাবৃত্তি এবার হলো উত্তর 24 পরগনার দত্তপুকুরে। এবং দত্তপুকুরে আগেও একাধিকবার বাজি বানাতে গিয়ে বিস্ফোরণ হয়েছে। ঘটনার কথা ধামাচাপা দিতে আহতদের লুকিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হতো, বিস্ফোরক অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। বিস্ফোরণ, তারপরে দেখেছি বিশাল আওয়াজ, ধোঁয়া ভর্তি, তারপরে দেখি ওই টালি ফুঁড়ে হাত এসে আমাদের ইট একদম সাইড দিয়ে মেরে ওখানে ফেলে ওখানে হাত পড়ে আছে। আমার শাশুড়ি বলল যে আমার বুক কিরম হচ্ছে, আমার ছেলে বলছে আমার বুকের যন্ত্রণা হচ্ছে, মেয়ে বলছে হ্যাঁ একদম পুরো উড়ে আসছে। এত জোরে আওয়াজ আর এত অন্ধকার, আমরা মনে করি কারো বাড়ি গ্যাস সিলিন্ডার পুড়েছে। তারপরে বলেছি, সবাই বলছে বাজি পুড়েছে, বিশাল আওয়াজ, বিশাল অন্ধকার আর বিশাল হাত দেখলে হাত ফেল করবে। আমার শাশুড়ি সঙ্গে সঙ্গে একদম বেহুশ। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। ফের প্রাণকাল্য বাজি, বিস্ফোরণে বলি 8 জন। পাশের বাড়ির ছাদে মিলল দেহ, ছাদ উড়ে গিয়ে পড়ল পাশের বাড়িতে। ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী স্থানীয় বাসিন্দারা। 7টায় বাংলা, সন্ধ্যে 7টায় দেখুন অনসুয়ার সঙ্গে। শিরোনাম এই মুহূর্তে। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে দেহ, অন্তত 7 জনের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বাড়ি। খনন না করে 21টি পুকুরের টাকা আত্মসাৎ, কাঠগড়ায় মন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী। 100 দিনের কাজের 27 অভিযোগ গ্রামবাসীদের, প্রতিক্রিয়া মন্ত্রী ও তাঁর স্ত্রী।
আলিপুরদুয়ার সোনারপুরের পর এবার সিঙ্গুর সমবায়ে 2,29 লক্ষের তছরূপের অভিযোগ। ম্যানেজার হিসাবরক্ষক গ্রেফতারির পরেও টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয় গ্রাহকরা। শিরোনাম এই মুহূর্তে। সহযোগী নিবেদক 6 का জাদু, দাঁত ভাজা চুলকানি আর হবে না হয়রানি। 6 का জাদু মলম কুলেখাড়া সমৃদ্ধ কুলেরন অ্যানিমিয়া কমাতে ও হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে। পুজোর কেনাকাটায় বেনারসি নিকেতন, শ্যামবাজার, কলেজ স্ট্রিট, বারাসাত ও কাঁচরাপাড়া। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ। ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার, পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল, সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়, মন কি বাতেও চন্দ্রযানটি নিয়ে সাফল্য, প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। আসমান মে সর উঠাকর अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা? সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরক রাজার দরবারে, রাত 10:30টায়। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ। ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার, পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল, সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়, মন কি বাতেও চন্দ্রযানটি নিয়ে সাফল্য, প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা? সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরক রাজার দরবারে, রাত 10:30টায়। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ। ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার, পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল, সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়, মন কি বাতেও চন্দ্রযানটি নিয়ে সাফল্য, প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা? সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরক রাজার দরবারে, রাত 10:30টায়। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আর 7-8 জন মারাও গেছে। তৃণমূলের নেতারা আর পুলিশ টাকা খেয়ে এগুলো হচ্ছিল। যে লাল বারুদের দিয়ে যে একটা পেটো যে বোম বানানো হয়, ওই বোম। এগরা বিস্ফোরণের অ্যাকশন রিপ্লে দত্তপুকুরে। এগরা কাণ্ডের পর রাজ্য জুড়ে পুলিশি তল্লাশিতে গ্রেফতার হয় দত্তপুকুরের কেরামত আলী। জামিনে ছাড়া পাওয়ার পর কিভাবে ফের বেআইনি বাজির কারবার? কেরামত আলীর পুলিশি নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, এই ভয়াবহ বিস্ফোরণে কেরামত আলী ও তার ছেলের মৃত্যু হয়েছে।
কিন্তু যে কেরামত আলীকে পুলিশ গ্রেফতার করেছিল সেই কেরামত আলী জামিনে ছাড়া পাওয়ার পর কিভাবে ফের বেআইনি বাজির কারবার চালাতো, পুলিশের নজরদারি নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এলাকার মানুষজন প্রশ্ন তুলছেন যে সমস্ত পুলিশের নাকের ডগায় হতো এত বাজি কারখানা, এইভাবে একের পর এক মজুত করে রাখা বাজির মশলা এবং বাজি সবটাই পুলিশ জানতো। পুলিশ আসতো, টাকা নিয়ে চলে যেত, যেমনটা আমরা এগরার ক্ষেত্রে দেখেছিলাম। দত্তপুকুরে ফের বেআইনি বাজির ডেন বলাই যায়, কারণ একের পর এক বিভিন্ন জায়গায় মানে কোথাও ছাউনি করে রাখা হয়েছে বেআইনি বাজি, কোথাও দোকানে শাটার ফেলে বেআইনি বাজি তৈরির মশলা মজুত করে রাখা হয়েছে, এমনকি রসায়নাগার রয়েছে। এই রসায়নাগার কি শুধুমাত্র বাজি তৈরির জন্য, নাকি এটা মানে অন্য কিছু তৈরি হতো, প্রশ্ন তুলছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, যে কেরামত আলীকে পুলিশ গ্রেফতার করেছিল সেই কেরামত আলী বেআইনি বাজি কারবার চালাতো? একেবারে দেখো, আবারও সেই নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে এবং এই কেরামত আলী সে কিন্তু গ্রেফতার হয়েছিল। তুমি জানো এগরায় যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, বহু মানুষের মৃত্যুর মতো ঘটনা ঘটে, তারপরে রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হয় এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো জায়গা, যে জায়গার নাম হচ্ছে বেরু নান পুকুরিয়া, এবং সেই বেরু নান পুকুরিয়াতে জানা যাচ্ছে যে বিষয়টা সেখানে কিন্তু কেরামত আলী ব্যবসা করছিল এবং এই জায়গায় যে জায়গায় বর্তমানে ফরেন্সিক বা পুলিশের আধিকারিক তারা এখানে রয়েছেন এবং সেখান থেকে তোমাকে বলবো এই বেরু নান পুকুরিয়া থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেই গ্রেপ্তার কেন হয়, কারণ 2021 সালের পর থেকে এই কেরামত আলী যার এই কারখানা চালাচ্ছিল তিনি, সেই কারখানা বেআইনিভাবে চলছিল, কারণ 2021-এর পর তার লাইসেন্স রিনিউ পর্যন্ত হয়নি। এবং এর পরবর্তীকালে যে বিষয়টা জানা যাচ্ছে যে এই কেরামত আলী তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তার হওয়ার পর কিন্তু সে জামিন পায়, জামিন পাওয়ার পরে এই যে জায়গা প্রায় 1 কিলোমিটার মতো জায়গা, সেই জায়গায় আবার সেই বেআইনি কারবার, সেই কারবার কিন্তু সে একেবারে করতে শুরু করে এবং এইখানে কিন্তু আবারও সে এখানে ঘাঁটি গাড়ে এবং ঘাঁটি গেড়ে একেবারে জনবহুল যে এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে কিন্তু একেবারে বেআইনিভাবে বাজি মজুদ থেকে শুরু করে বাজির কারখানা গজিয়ে তোলে এবং যার বলে কিন্তু ইতিমধ্যে 7 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং এক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি নিয়ে। পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়েছিল বেগরায় যখন ভয়াবহ যে বিস্ফোরণের ঘটনা ঘটে তার পরবর্তীকালে, এবং এই মুহূর্তে ফরেন্সিকের আধিকারিকরা তারা এসে এখান থেকে নমুনা সংগ্রহ করছেন এবং যে বিস্ফোরণের যে তীব্রতা কতটা ছিল, কতটা দূর পর্যন্ত ইম্প্যাক্ট হয়েছে সেই বিষয়টা কিন্তু ওনারা একেবারে দেখতে পাচ্ছে, একেবারে কতটা দূরে ইম্প্যাক্ট হয়েছে, কী পরিস্থিতি, সেই সবটা কিন্তু একেবারে যে লেজারের সাহায্যে মেপে নেওয়ার কাজ সেটা কিন্তু করছেন। একেবারে দেখতে পাচ্ছি যে এইখান থেকে মেপে নিচ্ছেন যে এর তীব্রতা কতটা দূর পর্যন্ত গেছে। এখান থেকে ওনারা বোঝার চেষ্টা করবেন যে এই যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে কতটা ভয়াবহতা ছিল তার এবং কোথায় কোথায় কত দূরে তার ইম্প্যাক্ট সেটা হয়েছে, সেই বিষয়টা কিন্তু তারা জানার এবং বোঝার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু ফরেন্সিক আধিকারিকরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনিও এখানে এসে পৌঁছেছেন, একেবারে তিনি এসে পৌঁছেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশ এবং ফরেন্সিক আধিকারিকরা তারা এখানে রয়েছেন। অর্থাৎ যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে নজরদারি নিয়েই কিন্তু আবার প্রশ্ন উঠছে, এবং যে নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখো যে একবার গ্রেপ্তার হচ্ছে এবং তার পরবর্তীকালে আবারও সে কারবার তৈরি করছে এবং এখানে কিন্তু বেআইনিভাবে সেই কারবার চালাচ্ছে। যদি মনে থাকে যে এগরা ধানুবাগের ইতিহাস যদি মনে থাকে, সেও কিন্তু একেবারে গ্রেপ্তার হয়েছিল, এক জায়গায় ব্যবসা করছিল, পুলিশ ধরছিল, আবার অন্য জায়গায় ব্যবসা করছিল। ঠিক এই রকমভাবেই কিন্তু বেআইনি যে কারবার, সেই কারবার রমরমিয়ে চলছিল। পুলিশের তরফ থেকে যে বিষয়ে দাবি করা হচ্ছে যে কেয়ামতকে তারা গ্রেপ্তার করেছিল, কিন্তু এখানে যে কারবার সে তৈরি করে ফেলেছিল সেই বিষয়ে কিন্তু তারা কেউ জানতেন না। একবার আমরা এদিক দিয়ে দেখার চেষ্টা করব যে ভাঙড়ের বিধায়ক তিনি এখানে এসে পৌঁছেছেন, নওশাদ সিদ্দিকী তিনি এসে পৌঁছেছেন এখানে এবং এসে পুলিশের সঙ্গে কথা বলছেন তিনি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে জায়গায় বিস্ফোরণ স্থল সেই জায়গায় তিনি এসে পৌঁছেছেন, তিনি এসছেন এবং পুলিশের সঙ্গে কথা বলছেন তিনি, আমরা দেখতে পাচ্ছি একেবারে এই
যে জায়গায় ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু একেবারে হচ্ছেটা কি? কারণ একের পর এই বাংলায় হচ্ছে নাকি একের পর এক বিস্ফোরণ? গোটা বাংলা জানতে চাইছে এখানে শুনেন, এখানে ফরেন্সিক একটু টিম এসছে, এদের কাজটা এরা করে নিক, আমি তারপরে আসছি, এদের কাজটা এরা করতে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় এগ্রাকাণ্ডের পরে বলেছিলেন, এগ্রাকাণ্ডের পরে বলেছিলেন এবং দেবব্রত এই মুহূর্তে আপনারা দেখছেন নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক, তিনি ঘটনাস্থলে এসেছেন, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। কেরামত আলী তিনি মারা গেছেন, তার ছেলেও মারা গেছে, কিন্তু প্রশ্ন উঠছে গ্রেপ্তার হওয়ার পরও জামিন পেয়ে কিভাবে এই বেআইনি কারবার এই দুজন চালাচ্ছিল, সেই প্রশ্ন উঠছে। এর পাশাপাশি যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে শুধুমাত্র সেই বাড়িটি নয়, এই বাড়ি থেকে অদূরে জঙ্গলের মধ্যে লোকচক্ষুর আড়ালেও চলত বেআইনি বাজি তৈরি কারবার। আজ বিস্ফোরণের পর এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজির আড়ালে তৈরি হতো বোমা। দত্তপুকুরে গ্রাউন্ড জিরো থেকে এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্ট। বিস্ফোরণ যে জায়গায় হয়েছে, বিস্ফোরণ স্থলের ঠিক পিছনের দিকের একটি বাঁশ বাগানে আমরা রয়েছি। এই জায়গাটাই হচ্ছে মূল বাজি কারখানা। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে সেখানে বাজি প্যাকিং হতো, মজুত করে রাখা হয়ে থাকতে পারে সেখানে। আর আসলে বাজি যেখানে তৈরি হতো সেই জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি এখানে পরপর এখানে এইরকম ব্যাগ রয়েছে এবং এখানে যে বাজি তৈরি করা হতো সেই অর্ধনির্মিত সেই সমস্ত বাজি সেগুলি এখানে রয়েছে। এখানে পুলিশ আসার আগেই এগুলিকে কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে এবং এগুলিকে জলে ফেলে দেওয়া হয়েছে। পরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে জলের মধ্যে পিছনে একটি নালা রয়েছে, সেই নালার মধ্যে এই বিস্ফোরক তৈরির যে মশলা সেই মশলা পড়ে রয়েছে। বাজি তৈরি হলে পাথর লাগে না, টনচিপ লাগে না, ওতে শুধু মশলা লাগে আর সুতো লাগে। বাজি তৈরি হতে গেলে কোনোদিন মশলা পাথর টনচিপ লাগে না। এগুলো বোমের মশলা দিয়ে আলু বাজি তৈরি হয়, আলু বাজি। এটা 10টা যদি একসঙ্গে বাঁধা যায় একটা বোম তৈরি হয়ে যায়। স্টোন চিপসের সাহায্যে বাজি তৈরি হয় না, বোমা তৈরি হতে পারে, স্থানীয় মানুষ এই অভিযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাগে করে বাইরে থেকে যে স্টোন চিপস আনা হতো, এখানে যে স্টোন চিপসের জায়গা নেই তার প্রমাণ হচ্ছে যে এক ব্যাগ বোঝাই স্টোন চিপস এখানে রয়েছে। এবং যারা কাজ করছিলেন, আমি যেটা বলছিলাম যে তারা তাদের খাবার দাবার সমস্ত নিয়ে কাজ করতে বসেছিলেন, সেই সমস্ত কিছু ফেলে তারা তড়িঘড়ি চম্পট দিয়েছেন। এবং প্রত্যেকটি জায়গায় যেখানে কাজ হচ্ছিল প্রত্যেকটি জায়গায় কিন্তু এইভাবেই স্টোন চিপস মজুদ করে রাখা হয়েছে। অর্থাৎ যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আজ যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সেই জায়গাটা নয়, আশপাশের একাধিক জায়গায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে একের পর এক বাজি কারখানা, যেখানে একদিকে বাজি তৈরির প্রচুর সরঞ্জাম, প্রচুর বিস্ফোরক, এমনকি নিষিদ্ধ শব্দবাজিও প্রচুর পরিমাণে মজুত করা হয়েছে। সরাসরি আবারও গ্রাউন্ড জিরোয় চলে যাব, রয়েছেন আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত। আবির, একদিকে একের পর এক বাজি কারখানার হদিশ পাওয়া যাচ্ছে দত্তপুকুরে নীলগঞ্জের ওই এলাকাতেই, অন্যদিকে পুলিশ ধ্বংসস্তূপ সরিয়ে যাতে সেই ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে আছেন কিনা সেটা নিশ্চিত করার চেষ্টা করছেন। সামগ্রিকভাবে এলাকায় এই মুহূর্তে ঠিক কি ছবি তুলে ধরো? দেখো, এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, কেরামত আলী, যাকে ইতিমধ্যে বলা হচ্ছে যে এই পুরো কারবারির একেবারে মাস্টার মাইন্ড, সে বিভিন্ন জায়গাতে ব্যাঙের ছাতার মতন তার যে বিভিন্ন কারবারির ছাপ রেখেছে এবং তাতে বলা যায় যে বারুদের স্তূপের উপরে এই এলাকা রয়েছে। প্রথমে তোমাকে একটা জায়গা দেখাচ্ছি, একেবারে কোনো রাস্তা নেই, দুর্গম জায়গা। সেখান থেকে যে ঘরের সামনে আমরা রয়েছি, স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এটা সম্পূর্ণভাবে পরিত্যক্ত একটি জায়গা। এবার সঞ্জয় চট্টোপাধ্যায়কে বলবো পিছনের দিকে, এখানে প্রত্যেকটা ঘরের তালা কিন্তু বন্ধ, এবং এই যে তালা বন্ধ তার কারণ হচ্ছে এটা পরিত্যক্ত, এখানে কেউ থাকে না, এখানে কারোর বসবাস নেই, সেইটাই বলা হচ্ছে। এবার তোমাকে পিছনের দিকে দেখাবো, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন ভয়াবহ ছবি। সেটা হচ্ছে যে পরিমাণে বিস্ফোরক মজুত রাখা হয়েছিল ওই বাড়িতে, যেখানে এই বিস্ফোরণের ঘটনায় 3-4টে বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে, সেই
পরিমাণে বিস্ফোরকের থেকেও বেশি পরিমাণে বিস্ফোরক কিন্তু এখানে মজুত করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এবার সরাসরি তোমাকে দেখাচ্ছি, একটি মাত্র জানলা এখানে খোলা এবং সেখানে যেটা স্থানীয়দের বক্তব্য যে সম্পূর্ণভাবে দিনের পর দিন গত 1 বছর ধরে টানা এইভাবেই তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি, একেবারে বস্তার পর বস্তা বাজি এখানে কিন্তু মজুত করা হয়েছে। কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই বা কোনো কিছু এখানে রাখা হয়নি। এবং তার সঙ্গে ভাই একটু আসবে, একবার আসো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একবার যে সম্পূর্ণভাবে বাইরে থেকে জং অবধি পড়ে গিয়েছে তালার কিন্তু এখানে মজুত করে রাখা হয়েছে। এটা কার? যিনি মরে গেছে কেরমত আলী নাম, তা না। এখানে কি রাখে? এখানে ওই বাজির মশলা, মানে ধরো বারুদের টিন হয় না, এবং অনেক তৈরি করা বাজিও ঢাকা থাকে। এখানে কেউ থাকতো না? এখানে অনেক বছর আগে মানুষ ভাড়া থাকতো, তারপর এখান থেকে একটু জঙ্গল মতো এরিয়া বলে মানুষ চলে যায়, তখন এই বাড়ির ভাড়া পেতো না বলে এইসব বাজির ভাড়া দিত। আমরা অনেকবার অবজেকশন করেছি যে আমাদের বাড়ির পাশে একদম সন্নিকটে, তাও কোনো গুরুত্ব দেয়। কেরামত একাই করতো? কেরামত বাজির মানে ভাড়া দিত, এটা ঘর অন্য কারো। একেবারেই দেখা যাচ্ছে, আরও একবার ছবিটা দেখাতে বলবো সঞ্জয় চট্টোপাধ্যায়কে, যে এই যে বাজির যে বারুদের যে মানে স্তূপের ওপরে পুরো এই অঞ্চল, তা কিন্তু বারবার করে প্রমাণ হচ্ছে। তার অন্যতম হচ্ছে এই স্থানীয় বাসিন্দা, তারাও জানাচ্ছেন যে বস্তার পর বস্তা এইভাবে শব্দবাজি বা যেগুলো পটকা বলা যায় বা যেগুলো দেওয়ালে ছুললে শব্দ হয়, এই ধরনের বাজি এখানে কিন্তু রাখা হয়েছে এবং এই যে মজুত করা হয়েছে সম্পূর্ণভাবে বেআইনিভাবে, সেটা নিয়ে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন ব্যবস্থা নেওয়া হয়নি তার উত্তর নেই। এবং ইতিমধ্যে এই যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, সেখানে যে পরিমাণে বিস্ফোরক ছিল স্থানীয়দের এটাও মারাত্মক অভিযোগ যে তার থেকে অনেক বেশি বিস্ফোরক কিন্তু এই পরিত্যক্ত বাড়িতে রয়েছে। একদমই আমির, স্থানীয় মানুষজন তো এটাই বলছেন যে এত বিস্ফোরক মজুত রয়েছে যে সেগুলো যদি বিস্ফোরণ হয় গোটা এলাকাটাই উড়ে যাবে। মানে ভাগ্য যে সেটা হয়নি, কিন্তু যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে আপনাদের দেখাবো। এখন ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, পাপিয়া, এই মুহূর্তে কিন্তু আরও একবার উদ্ধার কাজ শুরু হলো, ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হলো। একটু আগেই সিআইডি বোম স্কোয়াড তারা এসেছিলেন এবং এসে তারা পরীক্ষা করে দেখেন এই যে ধ্বংসস্তূপ, যে ছবি আমাদের ক্যামেরা পার্সন ভগবান শাহ তুলে ধরছেন, এখনও ফরেন্সিকের আধিকারিকরা রয়েছেন, বোম স্কোয়াডের আধিকারিকরা রয়েছেন এবং তারা ঘুরে দেখছেন কোথাও এই ধ্বংসাবশেষের নিচে কোনো বিস্ফোরক মজুত রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি সিআইডি বম্ব স্কোয়াডের যারা আধিকারিক তারা কিন্তু বিভিন্ন যন্ত্র সহযোগে তারা দেখছেন কোথাও কোনো ধ্বংসাবশেষের নিচে বিস্ফোরক কোথাও মজুত রয়েছে কিনা। এর পাশাপাশি বিভিন্ন এই যে ছাদ দেখছো, একটা ছাদের অংশ কিন্তু এখনো পড়ে রয়েছে। এই যে ছাদ, এই ছাদ সরালে তার নিচ থেকে কি বেরোয়, কোনো দেহাবশেষ আটকা রয়েছে কিনা, কোনো বিস্ফোরক রয়েছে কিনা, এই ছাদ সরানোর জন্য, ভাঙা ছাদ সরানোর জন্য দুটি জেসিবি আর্থ মুভার কিন্তু আনা হয়েছে এবং সেই আর্থ মুভার দিয়ে ছাদ সরানোর চেষ্টা চলছে। কোনোভাবে ছাদের তলায় কোনো দেহ আটকে রয়েছে কিনা সেই আশঙ্কা কিন্তু আধিকারিকদের রয়েছে। এর পাশাপাশি এর নিচে কোথাও কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেই আশঙ্কাও কিন্তু থাকছে। আমরা দেখছি পুলিশ আধিকারিকরা রয়েছেন, ফরেন্সিকের আধিকারিকরা রয়েছেন, বোম স্কোয়াডের আধিকারিকরা রয়েছেন এবং এই ধ্বংসাবশেষ সেখানে কিন্তু কার্যত নাড়াঘাটা করে দেখছে এই আর্থ মুভার জেসিবি মেশিন, যে ভিতরে কোথাও কোনো বিস্ফোরক রয়েছে কিনা, কোথাও কোনো দেহাবশেষ আটকা রয়েছে কিনা সেই আশঙ্কা কিন্তু এখনো থাকছে। একেবারে শিবাশিস, এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী কি বলছেন শুনবো। দেখুন, শুধু নামটা অস্তে গ্রিনবাজি করলে আর মমতা ব্যানার্জির দামাল ছেলেরা বোম মেরে বুথ দখলটা করতে পারবে? গ্রিনবাজি থাকলে মমতা ব্যানার্জির দামাল ছেলেরা আর গণনার কেন্দ্রের বাইরে বোমাবাজি করতে পারবে? ও শুধু মানুষকে বোকা বানানোর জন্য গ্রিনবাজির কথা বলছেন। আমি এই জায়গা থেকে একটাই দাবি, সেটা হচ্ছে এই ঘটনা যেটা ঘটেছে এনআইএ তদন্ত হোক, যে বা যারা এর সাথে দোষী তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ একাধিক মানুষের মৃত্যু হয়েছে, শ্রমিকের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ। অবশ্যই লুকালো হবে তো, কিন্তু আমরা এখানে লুকার চেষ্টা করবে তেরা। আমরা যেটা দেখেছি এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছ থেকে খবর পাচ্ছি যে এখানে যারা মুর্শিদাবাদ থেকে শ্রমিকদেরকে নিয়ে সেখানে কাজ হতো, পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ তোলাবাজি করতে ব্যস্ত ছিল।
হ্যাঁ, আমাদের কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। देखिए इससे पहले जो अभी आज जो घटना घटी है, इससे पहले एगरा बजबाज महोत्सव में ऐसे घटना घटी है, उसको देखे उसको लेके जो अभी सत्ता में जो है कोई उनका ये नहीं है। ममता बनर्जी के दल से जो लोग बिलोंग करते हैं, खास करके कुछ लोग का काम ही ऐसा है या बम बनाना, सिर्फ बाजी कारखाना के सामने रख के ये बम बनाना इन लोगों का काम है। अभी चल रहे, अभी इधर जो घटना घटी है 6 आदमी के ज्यादा उनका मर गया, इसका पूरा जिम्मेदार को गवर्नमेंट को लेना पड़ेगा। हम यही मांग में हमारा दावी है, मांग यही है कि एनआईए देखे इसका तदंत होना चाहिए, कौन किया ना किया सबको पता चल जाएगा। ইতিপূর্বে আমাদের লোককে এই বিষয় নিয়ে যখন প্রতিবাদ করেছিল, মিথ্যে মামলায় ফাঁসিয়েছিল, তবে আমাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে বলে আমি এসে এর নেবো সেটা নয়, বাস্তবের জন্য এসেছি। দেখুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আইএসএফ এর আমি চেয়ারম্যান হিসেবে বলছি, আইএসএফ এর কেউ যদি এর সাথে যুক্ত থাকে প্রমাণ করাতে পারলে তাকে তুলে পুলিশের হাতে দিয়ে আসবো, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, আইএসএফ যুক্ত থাকার কথা বলছো তো, আমি তো জোর গলায় বলছি এনআইএ তদন্ত, আর যারা বলছে আইএসএফ যুক্ত আছে তারা তাহলে বলুক এনআইএ তদন্তের কথা, খাদ্যমন্ত্রী বলুক, মুখ্যমন্ত্রী বলুক, দেখি এনআইএ তদন্তের কথা। আমি দায়িত্ব নিয়ে বলছি, বা আমার কাছে যে সোর্স আছে বা যতটুকু জানতে পেরেছি, যদি এনআইএ তদন্ত হয়, এখান থেকে যে তোলাবাজি হতো, সেই তো এখান থেকে যে মাসোহারাটা যেত প্রশাসনের মাধ্যমে মন্ত্রীর ঘরে পৌঁছাতো, আবার খাদ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছাতো, খোঁজ নিয়ে দেখুন। দেখুন, হ্যাঁ, আমি গতকালকে চোপড়াতে ছিলাম, আজকে ভাঙড়ে, এখানে খবর পেয়ে ছুটে এসেছি। আমার অ্যাডভোকেটদের সাথে এখনো পর্যন্ত আমার কথা বলে ওঠা হয়নি, কথা বলে উকিলদের সাথে প্রয়োজনে পদক্ষেপ নেব। আইএসএফ এর কেউ যুক্ত থাকলে পুলিশের হাতে তুলে দেবো, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দিলেন এবং এনআইএ তদন্তের দাবি জানালেন তিনি। এবার আপনাদের সামনে অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, ঠিক যে জায়গায় দত্তপুকুরের মোচপলে যে জায়গায় ভয়ঙ্কর ভয়াবহ বিস্ফোরণ ঘটে রেখেছি আপনাদের সামনে অ্যানিমেশনের মাধ্যমে। ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে একের পর এক বাড়ি, দেখছেন আপনারা, একতলা পাকা বাড়ি, বেআইনি বাজি কারখানা, কিভাবে জনবহুল এলাকায় এরকম বাজি কারখানা চলছে, উঠছে প্রশ্ন। আপনারা দেখলেন যে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে দত্তপুকুরের মোচপলে, যে বাড়িতে সেই বিস্ফোরণের কেন্দ্রস্থল একেবারে আপনাদের সামনে অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। একেবারে জগন্নাথপুর নারায়ণপুর রাস্তা দেখছেন আপনারা, সেই রাস্তার পাশেই বাড়ি, জনবহুল একটা এলাকা, আর রাস্তার উল্টো দিকের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন কতটা অভিঘাত ছিল এই বিস্ফোরণের, এবং এই বিস্ফোরণের ফলে আশেপাশের সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একতলা একটা পাকা বাড়ি যেখানে বেআইনি বাজি কারখানা চলছিল জনবহুল এলাকায়, কিভাবে এই বাজি কারখানা, উঠছে প্রশ্ন। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। বজবজ এগরার পর দত্তপুকুর, ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু মিছিল, আবার নাম জড়ালো শাসক দলে, প্রশ্নে পুলিশের ভূমিকা, এনআইএ চাইল বিজেপি, ছকভাঙা ছটা দেখুন সৌমেনের সঙ্গে। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। ফের প্রাণ কাটল বাজি, বিস্ফোরণে বলি 8 জন, পাশের বাড়ির ছাদে মিলল দেহ, ছাদ উড়ে গিয়ে পড়ল পাশের বাড়িতে, ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী স্থানীয় বাসিন্দারা। 7টায় বাংলা, সন্ধ্যে 7টায় দেখুন অনসুয়ার সঙ্গে। W X Y Z X Z XZ নয়, ডাক্তারদের বিশ্বস্ত ZX। ZX এর কার্যকরী আরামদায়ক ফর্মুলা কাশির উপর কাজ শুরু করে মাত্র 15 মিনিটেই। তাহলে শোনাও XYZ। XYZ নয়, ZX
ZX কাজ শুরু করে মাত্র 15 মিনিটেই। আচ্ছা ওই বিস্কিটটা দাও তো। বিস্ক ফার্ম টপ, এই স্বাদের ভাগ হবে না। এখন বিস্ক ফার্ম টপের সাথে জিরা ওয়ান্ডার ফ্রি। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। শাহবাবুর আদি ঢাকেশ্বরীর বর্ষপূর্তিতে 5 থেকে 10 আগস্ট থাকছে বিশেষ ছাড় ও উপহার। আমন্ত্রণ সবার। দিদি, প্রসাদ পাবো? তুমি কি করে জানলে? আচ্ছা, একটা মন মাতানো সুগন্ধ ব্ল্যাকস্টোন আগরবাতি। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ। ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার। পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল। সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়। মন কি বাতেও চন্দ্রযানটি নিয়ে সাফল্য প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা? সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরকরাজের দরবারে, রাত 10:30টায়। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ। ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার। পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল। সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়। মন কি বাতেও চন্দ্রযানটি নিয়ে সাফল্য প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে যে ঘটনা ঘটেছিল প্রায় 3.5 মাস আগে, সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আজ উত্তর 24 পরগনার দত্তপুকুরে। আর দত্তপুকুরের এই বিস্ফোরণের ঘটনা আজই প্রথম নয়। স্থানীয় বাসিন্দারা যেমনটা বলছেন, এই স্থানে এর আগেও একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যে বিস্ফোরণে আহতদের লুকিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে বিস্ফোরক দাবি করেছেন তারা। দেখুন। বিস্ফোরণের ঘটনা নতুন নয়, এর আগেও বেশ কয়েকবার বিস্ফোরণ হয়েছে। যারা আহত তাদেরকে অন্যত্র নিয়ে গিয়ে চিকিৎসা বা কেউ কারোর মৃত্যু হলে সেই ক্ষেত্রে সরিয়ে নেওয়া হতো, এমনই গুরুতর কিন্তু অভিযোগ। কারা করছেন এই বিস্ফোরণ যেখানে হয়েছে এই বাজি কারখানার প্রতিবেশীরা। তারা এর আগেও দেখেছেন এবং দেখাই যাচ্ছে যে বাড়িতে আমরা রয়েছি একেবারে লন্ডভন্ড অবস্থা, সমস্ত কিছু ভেঙে তছনছ হয়ে গিয়েছে। এর আগে এখানে বিস্ফোরণ হয়েছে দিদি? এমনি ওই কারখানায় যেখানে করতো সেখানে হয়েছে, বাড়িতে হয়নি। এবারে বাড়িতে হয়েছে, যেখানে লেবার কাজ করতো ওখানে হতো, ওদের মধ্যেই আহত হতো, ওরা নিয়ে অন্য জায়গায় লুকিয়ে চিকিৎসা করতো। আমাদের জানতে মারা গেলে ওসব আমাদের জানাতো না, ওরা বিদেশি লোকেরা কাজ করতো। কিন্তু আপনারা খবর পেতেন যে মারা গেছে, কিন্তু আচ্ছা লুকিয়ে ফেলতো, ওরা লুকিয়ে রাখতো। পুলিশ বা এখানে যারা পার্টি ঢুকতে দিত না, এর আগে ওরা সব সরিয়ে দিত, আর পার্টির লোকে ওসব বারণ করে দিত, আসতে দিত না, পুলিশ ঢুকতে দিত না, ওরা টাকা খাইয়ে দিত। পার্টির লোকেরা কি বলতো? আপনারা অভিযোগ করলে কি বলতো? অভিযোগ করলে বলে ও কিছু হবে না, ও কিছু হবে না, যখন হবে তখন দেখা যাবে, যখন হবে, যখন মানুষ মরবে তখন আমরা দেখব। কেউ আসছে না তো পার্টির লোকে। এবার কি দেবে, জাহান কি করে দেবে এবার ক্ষতিপূরণগুলো? ওই যে বাড়িওয়ালাটা ওই যে ভেঙে ছুটে গেল দুতলা বাড়ি, ওরাই বাজি শুকাতে তো পারে, জল ঢেলে দিত ওপার থেকে, বলছে আমাদের বাড়ি বাচ্চা আছে, ফাটে, সব সময় ফাটে, ওরা পা দিয়ে মেলতো ওই বাজিগুলো, আর ফাটবে, ফেটে ছিটিয়ে যেত, বাড়ি রান্নাঘরে রান্না করতো, অবজেকশন করতো, তাও বলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বলার পরেও জল ঢেলে দিয়েছে। বাড়িওয়ালার বাড়িওয়ালারা ঝগড়া করেছে, ওই বাড়িওয়ালা বাড়িতে গিয়ে ঝগড়া করেছে, বাড়িওয়ালা ওই যাদের বাড়িতে ফেটেছে।
অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের যে বিস্ফোরক অভিযোগ আজ সকাল থেকে আমরা শুনছি, পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, স্থানীয় বাসিন্দারা একাধিকবার জানানো সত্ত্বেও। আর এরই পাশাপাশি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন এক স্থানীয় বাসিন্দা। আজকের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রায় 200 মিটার দূরে গিয়ে পড়ল দেহাংশ। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতা, শুনুন। যে বিস্ফোরণ, তারপরে দেখেছি বিশাল আওয়াজ, ধোঁয়া ভর্তি, তারপরে দেখি ওই টালি ফুঁড়ে হাত এসে আমাদের ইট একদম সাইড দিয়ে মেরে ওখানে ফেলে ওখানে হাত পড়ে আছে। আমার শাশুড়ি বলল যে আমার বুক কিরম হচ্ছে, আমার ছেলে বলছে আমার বুকের যন্ত্রণা হচ্ছে, মেয়ে বলছে হ্যাঁ একদম পুরো উড়ে আসছে, এত জোরে আওয়াজ আর এত অন্ধকার, আমরা মনে করি কারো বাড়ি গ্যাস সিলিন্ডার পুড়েছে। তারপরে বলেছি, সবাই বলছে বাজি পুড়েছে, বিশাল আওয়াজ, বিশাল অন্ধকার আর বিশাল হাত দেখলে হাত পাল করবে। আমার শাশুড়ির সঙ্গে সঙ্গে একদম বেহুশ। চোখ রাখুন নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। দত্তপুকুরে বেআইনি বাজির বলি 8, এগরাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কোথায় নজরদারি? শুরু রাজনৈতিক তরজা, মৃত্যু মিছিলের দায় কার? রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। শাহবাবুর আদি ঢাকেশ্বরীর বর্ষপূর্তিতে 5 থেকে 10 আগস্ট থাকছে বিশেষ ছাড় ও উপহার, আমন্ত্রণ সবার। এখন 30 টাকা মূল্যে সোবিস্কো মারি বিস্কিট প্যাকেটের সঙ্গে পান 5 টাকা মূল্যে সোবিস্কো ডিজায়ার বাটার বিস্কিট একদম বিনামূল্যে। সোবিস্কো, দ্য টেস্ট অফ গুড হেলথ। সুপ্রিম মানে নো টেনশন, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ, ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার, পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল, সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়, মন কি বাতেও চন্দ্রযান 3 সাফল্য প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা? সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরক রাজার দরবারে, রাত 10:30টায়। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ, ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার, পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল, সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়, মন কি বাতেও চন্দ্রযান 3 সাফল্য প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা? সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরক রাজার দরবারে, রাত 10:30টায়। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ, ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার, পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল, সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়, মন কি বাতেও চন্দ্রযান 3 সাফল্য প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা? সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরক রাজার দরবারে, রাত 10:30টায়। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। ফের বাজি কাড়ল প্রাণ, দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে 8। বিস্ফোরণের তীব্রতায় উড়ল গোটা বাড়ি, কার্যত মাঠে পরিণত।
বিস্ফোরণের তীব্রতায় কারো উড়েছে হাত পা, কারো মৃতদেহ পড়ল পাশের বাড়ির চালে। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহের অংশ। টালি ফুড়ে হাত এসে ওখানে হাত পড়ে আছে। চাঁদে সংকল্পের সূর্যোদয়। মন কি বাতেও চন্দ্রযান 3-এর সাফল্য প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। বজবজ এগরার পর দত্তপুকুর ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু মিছিল। আবার নাম জড়ালো শাসক দলে। প্রশ্নে পুলিশের ভূমিকা। এনআইএ চাইল বিজেপি। সন্ধ্যে 6টায় দেখুন সৌমেনের সঙ্গে। ফের প্রাণকাল্য বাজি বিস্ফোরণে বলি 8 জন। পাশের বাড়ির ছাদে মিলল দেহ। ছাদ উড়ে গিয়ে পড়ল পাশের বাড়িতে। ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী স্থানীয় বাসিন্দারা। 7টায় বাংলা। সন্ধ্যে 7টায় দেখুন অনসুয়ার সঙ্গে। দত্তপুকুরে বেআইনি বাজির বলি 8। এগরাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কোথায় নজরদারি? শুরু রাজনৈতিক তরজা। মৃত্যু মিছিলের দায় কার? রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 QST বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড, देश के सर्वश्रेष्ठ फार्मास्यूटिकल कंपनी। जया जीरा क्रीम क्रैकर, चीनी बाद दारुण स्वाद, दाद हाजा चुलकानी, सैलिकॉल मलम, डेनवर डिओडोरेंट, the real scent of success। Elite College, Shodhpur, Kolkata. Admission open for BTech and MBA approved by AICTE। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। কোনটা ভুল আর কোনটা ঠিক, ঠিক বেঠিকের বঙ্গে রঙ্গে সব চরিত্র কাল্পনিক। সব চরিত্র কাল্পনিক। আয় রে ভোলা, খেয়াল খোলা, স্বপন দোলা, নাচিয়ে আয়, ভেলকি বাজির খেলকি দেখি, ভোটের পসরা সাজিয়ে আয়। জোটের ঘোটের রঙ্গশালায় দিব্যি মোজে বঙ্গদেশ, সঙ্গ দোষেই নন্দ ঘোষের ভাবমূর্তির ফুর্তি শেষ। আয় খোলা মন যখন তখন, ভাটার আগুন যাদবপুর, নানান কেতায় আদিক্ষেতায় একই গানে ভিন্ন সুর। দেখছি কত রঙ্গ জাদু, সবাই যে যার মতন গুণী। কোথায় তবে শান্তি গেলে হাতুড়ের থেকে একটু শুনি। ঠক করে গিলে খাই পুঁথি পড়া ব্যাকরণ, পার্টি লাইন এই চলি আমি দাদা আমরণ। পার্টি যদি বলে দেয় বলে যাব ননস্টপ, দিল্লি অর্ডার দিলে সোজা মুখে ললিপপ। তাই বলে ভেবো না হে বলবো না কিচ্ছু, উন্নয়ন এই আছে ব্রাজিলের বিচ্ছু। ছুঁচো গেলার মতন দশা, পার্টি ক্লাসে এখন বসা। প্রশ্ন করলে হাঁ হয়ে যায়, সেলিম বাবুর ঘাম বয়ে যায়। কপাল মোছে ইস্তেহারে, সত্যি কিছু নাটক পারে। নাটক তোমার দেখছি শুধু অষ্টপ্রহর গঙ্গারাম, শেখার মধ্যে শিখে রেখেছে গাল ভরা কিছু কেসের নাম। বিধানসভার থেকেও বেশি গঙ্গাবাবু ছোটেন কোর্ট, কিংবা অমিত শাহর বাড়ি, রাজভবন বা এয়ারপোর্ট। খাজনার থেকে বাসনা বেশি। নমুনা যদি দেখবে ভাই, জগাই মাথায় বিদায় দেখো, এই রাজ্যের যমজ ভাই। আচ্ছা সেসব মস্করা নয়, শুনবো না হয় একটু পর। শুনছি নাকি যাদবপুরের অবস্থা খুব ভয়ঙ্কর। র্যাগিং কি ভয়ানক এইবারে করা হোক, এ জিনিস একেবারে বন্ধ। অভিযোগ দেখে দিদি শোনেওর প্রতিনিধি ধৃতরাষ্ট্রের মতো অন্ধ। দেখো বাবাজি ভরকিবাজি, চাইলে আমিও দেখাতে রাজি। গেছো একবারও নিজেরা যাদবপুর? মৃতের বাড়ি আমরা গেছি, শোনো হুকোমুখো এবং পেচি। দিদি পৌঁছে গেছেন অনেক দূর। দিদি তো দেখে উল্টে দেবে, চপ ভাজবেন এসব ভেবে। ওদের পরিবারকে বলি চলুন যেভাবে আমরা চলি। যদি পেতে চান পরিত্রাণ এই মুহূর্তে কোর্টে যান। কোর্টে গিয়ে কাটিয়ে দিল কাজের বেলায় ঘোড়ার ডিম। কালো পতাকা শো করেছে যাদবপুরের একটা টিম। ঢুকতেই তো দেবে না ওকে, সবাই জানে ধান্দাবাজ। ভোট গোছানোই আসল খেলা, চোরকিবাজি একটা কাজ। অষ্টপ্রহর চেষ্টা করে কিভাবে গোছায় নিজের ঘর, ঘর গুছিয়েই পিঠ দেখাবে 1 নম্বর মির্জাফর। বলছো মির্জাফর এতটা ভয়ঙ্কর? ওই তো থাকতো রোজ সঙ্গে। কে দলে ঠাঁই দেয়, কে কাকে ছাই দেয়, ভালো খেলা চলে এই বঙ্গে। হাডুডুর মতো খেলা, এই ডাল ওই ডাল, কে কোন ড্রেস পরে ভাবতেই নাজেহাল। মাইকে ভাষণ দেন, ব্যাকস্টেজে থাকে চোখ। বিজেপি না গিলে নেয় সেট করে কোন লোক। মা শারদা নারদাতে কজনের ছিল নাম। বিজেপিতে যেই যাওয়া পুরো সাদা চুনকাম। আবার কেন এসব তোলা, লোক অ্যাকাউন্ট আবার খোলা। নাম তো ছিল অনেক ঘরের, ওই হাতুড়ে বোম্বাগড়ের। খুলবো নাকি সেসব খাতা, নিজেরা কাদা ছুটছো যাতা। আচ্ছা সেসব শুনবো না হয়, কার নাম চার্জশিটে? নতুন চিঠি গিয়েছে নাকি হরিশ মুখার্জি স্ট্রিটে? বানিয়ে বলা, চড়িয়ে গলা, গড়ি মসিতে এগিয়ে চলা। ঠক 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 চলে সিবিআই ইডি।
যাদের ভিডিও সামনে এলো তারা স্বস্তি কিভাবে পেল? সিবিআই আগে আনুক সেসব সিডি। কে সারদায় বেশি লাভবান, আজকে তোমার যে ভগবান। ভুলে গেছো ভাই সেসব স্মৃতি? পুরো কেরিয়ারে পড়তো ইতি, তুলতো পুলিশ বাড়িতে গিয়ে ওই গলাটা ধাক্কা দিয়ে। দেখছেন তো কথা ঘোরানো এক্সপার্ট সব লোক থাকে। শকুন যতই উপরে উঠুক ওই ভাগাড়েই চোখ থাকে। অভিষেককে ডাকছে কেন সেইটা আগে জানতে চাই। সাক্ষী নাকি অভিযুক্ত সে সেইটা সামনে আনতে চাই। যতই চেঁচাও কাহিনী পেঁচাও দাও না চিমটি রোজ ভরে। ক্ষমতা থাকলে ইডি সিবিআই দিকটা কেসটা ক্লোজ করে। ক্লোজ করা কেস হয় না কেন আমরাও ভালো জানি। দিল্লি গিয়ে শুরু হয়ে যায় ফের দড়ি টানাটানি। ভাইপোটাকে রক্ষা করুন, কোর্টের থেকে সেফটি চাই। নিজের দলের ভিতর আগে করুন দিদি রেকটিফাই। আমাদেরকে দেখুন দিদি ক্লিয়ার কাকে বলে। একটা কালো চাল পাবে না আমাদের এই দলে। আরে সেটিং তো ভালো মতো রোজ হয় উন্নত, ভেবেছো কি আমরাও বুঝি না? নোংরার ঘাটাঘাটি কত নাম কাটাকাটি খুঁজতাম, ইদানিং খুঁজি না। রাজ্যে যখন বিরোধিতা খুব, উল্টো দিল্লি ধাম। ইন্ডিয়া জোট কিভাবে হলো জানো কি গঙ্গারাম? ওইটা একটা জোট হয়েছে, প্রত্যেকেরই স্ক্যাম রয়েছে। স্ক্যামে যত নাম জড়াবে ওই জোটে গিয়ে মাঠ ভরাবে। যদি জেলে নাম জড়ায় সে ওখানে ডিলিট পায়। দুর্নীতিবাজ এনডিএ জোট মুখে বড় বড় বাক্যবান, শিল্পপতির থেকে লাভবান। আর কতগুলো প্রমাণ চান? চৌকিদারকে তাদের বাড়ির রেখেছে মাথায় বস করে। দেখলে পরেই উঠছে হাসি, সোডার মতন ভস করে। চলবে না এই সব চালাকি, নিয়েছি তো হাইজ্যাক করে। আসছে না আর মিত্র মশাই নিজের সিটে ব্যাক করে। এইটা ভীষণ ঠিক, জোটে চাপে টেরিফিক দিল্লির এনডিএ সরকার। তবু আমি বলবোই নীতি মেনে চলবই, ইউনিটি বরাবর দরকার। ইউনিটি মানছে তো ব্লক থেকে ইউনিট, যেইভাবে হওয়া যায় ইন্ডিয়া জোটে ফিট। কমরেড পার্টি ক্লাসে অ্যান্সারও পাচ্ছে, সার্কুলারটা শুধু কি বিষম খাচ্ছে। বিজেপিকে সরাতেই এই জোটে তো আসা, পরিবর্তিত কিছু বাদ বাকি ধোঁয়াশা। দেখেছেন ওই জোটের প্যানেল? দেখে মনে হয় কার্টুন চ্যানেল। মা ও ছেলে মধ্যমণি, ইয়ে চুরি যেন উনার শনি। তার ছায়া ও স্পর্শ বারণ, ছবি না তোলার সেটাই কারণ। অনেক কিছুই শিখছি নতুন হাল হকিকত দেখে। পরের কথা শুনবো এবার তকাই বাবুর থেকে। নমস্কার, আমার নাম তকাই, এখন ক্লাস 3। টিপুনিয়া চুটকিগুলো এমনি পাবে ফ্রি। সবাই নাকি চাঁদে যাচ্ছে, বিক্রম প্রজ্ঞান। আমায় তো রোজ একটা মানুষ অনুপ্রেরণা দেন। প্রিপারেশনও নিচ্ছি আমি, আমাকে কি বোকা ভাবো? নেক্সট বার ওই ইসরো থেকে আমি চন্দ্রতে যাব। তোমরা দেখবে চাঁদের পিঠে একটা রকেট ঠেকতে। ভিডিও কলে বলবো আমি ভারত কেমন দেখতে। নমস্কার। আয় খোলা মন, শুনবো এখন দেশের দশের কথা। মণিপুরে কি শুরু হয়ে গেল আবার অরাজকতা? এই ইস্যুতে উত্তাল হলো নয়া সংসদ ভবন। গঙ্গারাম, তোমারও কি তাতে কেঁপে উঠলো না মন? হ্যাঁ, কেঁপে তো ওঠারই কথা। কারা ছড়াচ্ছে অরাজকতা? এটা রাজনীতি করার বিষয়, সুস্থ লোকের জন্য তো নয়। কটা সাংসদ নিজেরা জানে তারা নাকি অনাস্থা আনে। উত্তর যদি দিত মিটে যেত এমনি, তো অনাস্থা দরকারই ছিল না। এদিকে জ্বলছে দেশ, ওরা এসে শেষ বেশ এসবের উত্তরই দিল না। পারফেক্ট এক স্বৈরাচারী দলিত বিরোধী ফ্যাসিস্ট দল ইচ্ছে করেই গড়াতে দিচ্ছে মণিপুরের ইস্যুতে জল। উত্তর তো দিতেই হবে। এখন যতই বিষম খান, পায় কি বিশাল পেরেক পোতা? যান ওখানে, আপনি যান। কোথাকার চিতা আর চন্দ্রের কি বাহার, ছিল বক্তৃতা জুড়ে উস্কানি সুর সুরে। সুরাহাতে নাস্তি, পারে দিতে শাস্তি। সেটাও পুরো অকারণে দিল। আমরা আছি হ্যাংলা ভাই, তোমার জন্য লড়তে পারি। সংসদে পুরো দলেই তাই। আরো দুজনকে সঙ্গে ডাকো, ছায়ার সঙ্গে লড়তে থাকো। আচ্ছা এবার থাকুক এসব বৃষ্টি কাদা ছোড়া। জনগণ কি সাজিয়ে দেবে এদের ফুলের তোড়া? মনে করো ভিন রাজ্যে গিয়ে ঠিকা শ্রমিকের কাজ জুটিয়ে আমরা জোগাড় করছি হয়তো রোজের রুজিও রুটি। তোমার তখন অনেক পাওয়ার, ফুরসত নেই খাওয়া বানাওয়ার। মনের মাঝে অনেক ফুর্তি, চন্দ্রে যাওয়ার ছুটি। হঠাৎ ব্রিজটা পড়ল খসে, আমরা যেটার উপর বসে
তুমি শুনে চোখে রুমাল ঘষে করে যাও আফসোস, কেন আমরা বাইরে গেলাম, রাজ্যতে কাজ কেন না পেলাম, তুমি তো তখন চোখ পাকিয়ে রেলকে দিচ্ছ দোষ। রাজ্য একটা যন্ত্রণাতে চলছে নিজে মধ্যরাতে, আরেক দিকে দেশের কোনায় আতঙ্ক রোজ গল্প শোনায়, সব চরিত্র কাল্পনিকে, সব কিছু যাই আমরা লিখে, আদিমকালের চাদিম হিম তোরায় বাধা ঘোড়ার ডিম, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর, গানের পালা সাঙ্গ মোর, গানের পালা সাঙ্গ মোর। আপন তাপন বল না পাগল, কোনটা ভুল আর কোনটা ঠিক, ঠিক বেঠিকের বঙ্গে রঙ্গে সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক। এগরা বিস্ফোরণের অ্যাকশন রিপ্লে দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণে মৃত্যু হয়েছে 8 জনের, ছেলে সহ নিহত বেআইনি বাজির কারবারি কেরামত আলী। এবার আপনাদের দেখাবো অ্যানিমেশনের মাধ্যমে যে স্থানে দত্তপুকুরের মোচপোলে বিস্ফোরণটি হয়েছে। জগন্নাথপুর নারায়ণপুর রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন, তার উল্টো দিকে বাড়ি এবং তার উল্টো দিকে আরেকটি বাড়ি, একতলা পাকা বাড়ি যেখানে বেআইনি বাজি কারখানা। সেই বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আশেপাশের সমস্ত বাড়ি সেই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে বারাসতের মূল শহর, যেটা এই ঘটনাস্থল থেকে 5 কিলোমিটার দূরে, সেখান থেকে পর্যন্ত এই বিকট শব্দ শোনা যায়। কিন্তু এই বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা, সে বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, কেরামত আলীর নাম উঠে আসছে, যে কেরামত এই বেআইনি বাজির কারখানা গড়ে তুলেছে, যে কিনা আগে পুলিশের হাতে ধরা পড়েছিল, তারপর সে কি করে এই বেআইনি বাজির কারখানা চালায়? একেবারে তো কেরামতে, এটা কিন্তু কেরামতি, এবং একবার করে পুলিশ গ্রেপ্তার করছে, পরের বারে অন্য স্থানে গিয়ে বাজির কারবার সে তৈরি করে ফেলছে। ঠিক এই দৃশ্যই দেখা গেছিল পূর্ব মেদিনীপুরের এগরাতে। সেক্ষেত্রে ভানুবাগ, তোমার মনে আছে একেবারে ভানুবাগের প্রথমে একটা স্থান, সেই ক্ষেত্রে বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনা ঘটে। তার পরবর্তীকালে তার বাড়িতে বাজির কারখানা হচ্ছিল, তার পরবর্তীকালে বাড়ির সামনে ফাঁকা জমিতে এসে বাজির কারখানা একবারে খুলে ফেলেছিল, সেখানে বিস্ফোরণ, অনেকের মৃত্যুর মতো ঘটনা ঘটলো। কিন্তু এই যে ঠিক একই কায়দায় যে কারবারটা চলছে, সেটা কিন্তু এখানে এসে আজকের যে ঘটনা, দত্তপুকুরের ঘটনা, সেই ঘটনা আবারও প্রমাণ করছে। কারণ এই কেরামত আলী স্যার যে আজকের এই ঘটনা ঘটলো, পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু তেমনটা কিন্তু একেবারেই নয়। এই কেরামত আলী কিন্তু এর আগেও গ্রেপ্তার হয়েছিল বলে জানা যাচ্ছে। কবে গ্রেপ্তার হয়? এগরায় তুমি জানো, যখন বাজি কারখানায় বিস্ফোরণ হয়, অনেকের মৃত্যুর ঘটনা ঘটে, পুলিশ প্রশাসনের তরফ থেকে একেবারে যে বিষয়টা কড়া বার্তা দেওয়া হয় যে কি কোনো রকমভাবে কোনো বাজির বেআইনি কারবার চলবে না। কিন্তু সেই বার্তা দেওয়ার পরবর্তীকালে কি হয় জানা যাচ্ছে, পুলিশ তরফে দাবি করা হচ্ছে যে দত্তপুকুরে কেরামত সে কিন্তু যে এই যে জায়গায় যেখানে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেখান থেকে 1 কিলোমিটার মতো দূরত্বে যে জায়গা, সেই জায়গায় তার কিন্তু কারবার ছিল। এবং সেই জায়গায় কারবার যখন ছিল, সেই জায়গার নাম হচ্ছে বেরুনানপুকুরিয়া। বেরুনানপুকুরিয়া এই জায়গা থেকে 1 কিলোমিটার মতো দূরে সেই বেরুনানপুকুরিয়ায় প্রথমে তার কারবার ছিল, এবং তার পরবর্তীকালে এই এগরার বিস্ফোরণের পর পুলিশি অভিযান হয়েছিল। পুলিশি অভিযানে কি হয়েছিল, কেরামত আলীর ওই কারবারে যখন পুলিশ হানা দেয়, দেখা যায় 2021 সালের পর থেকে তার লাইসেন্স কিন্তু রিনিউ হয়নি, তখনই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরেই সে সহজে জামিন পেল। জামিন পাওয়ার পর এই যে জায়গায় যেখানে আজকের এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত 7 জনের মৃত্যুর ঘটনা ঘটলো, সেইখানে কিন্তু কেরামত আলী সে কিন্তু আবারও তার কারবার তৈরি করে ফেললো। প্রশ্ন উঠছে একটাই, তাহলে নজরদারিটা কোথায় গেল? এক জায়গায় গ্রেপ্তার হলো, পরবর্তীকালে কারবার ওখানে বন্ধ হলো, কিন্তু অপর একটা জায়গায় আবারও সে একই ধরনের কারবার শুরু করে দিল। জনবহুল এলাকা, একেবারে অতনুকুণ্ডুকে দেখাতে বলবো, আশেপাশে প্রচুর ঘর বাড়ি, জনবহুল এলাকা, সেই জায়গার মধ্যে এই রকমভাবে বেআইনিভাবে বাজির কারবার কিন্তু চলছিল। তাহলে পুলিশের নজরদারি কোথায় ছিল? কারণ এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে কিন্তু একটা পুলিশের ফাঁড়ি রয়েছে, দত্তপুকুর থানার তার ফাঁড়ি রয়েছে, এবং সেই দত্তপুকুর ফাঁড়ি যেটা কিছুটা দূরে, স্থানীয়রা বলছেন তারা পুলিশকে অনেকবার জানিয়েছেন এই এলাকায় এই বেআইনি কারবার নিয়ে। তাহলে পুলিশ কোনো এখানে এই জায়গায় এসে বন্ধ করেনি কেন? এই প্রশ্ন কিন্তু স্থানীয়দের তরফ থেকে তোলা হচ্ছে। সুতরাং একেবারে একটা জায়গায় বিস্ফোরণে, একটা জায়গায় বাজি কারখানা রেড হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, পরের বারে কিন্তু অন্য জায়গায় সে তার কারবার আবারও ফেঁদে ফেলছে। এখানে কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নজরদারিটা কোথায় ছিল সেটা নিয়েই।
একদমই এই প্রশ্নটা উঠছে, পুলিশের নজরদারি নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনই প্রশ্ন উঠছে যে নিহত কেরামত আলী, যার মৃত্যু হয়েছে বিস্ফোরণের ঘটনায়, তিনি কিভাবে এই বাজির কারবার চালিয়ে যেতেন। আজ তার ছেলে, কেরামত আলীর ছেলে, তারও মৃত্যু হয়েছে, তার আত্মীয় ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। আমরা খবর পেয়েছি, যখন আওয়াজটা পেয়েছি আমরা ভেবেছি হয়তো কারুদের সিলিন্ডার বাস্ট করেছে। তারপর সব লোকেরা বলছে যে অমুকের কেরামত আলীর কারখানা ধরে গেছে। রবিউল আলী আমার ভাসুরের ছেলে হয়। কেরামত আলী ভাসুর ছেলে। ও কাজ করতো না একভাবে, আর কলেজে পড়তো, বিবেকানন্দ কলেজে পড়তো। এবার নিজের হাত খরচ লাগতো, তার জন্য টুকটাক একটু কাজ করতো। জানি না, আমি কারখানাটাও আমি চিনি না কোথায়। না না, আমাদের এই দুজনই। প্রশাসন ক্লাস্টার তৈরি করেছে, কিন্তু কেউ যদি নিজের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি করে তার দায়িত্ব কি করে প্রশাসন নেবে? কি বলেছেন কাকলি ঘোষ দস্তিদার, দেখুন। এলাকার বাসিন্দারা অভিযোগ করছে যে শাসক দলের মদতে এই ধরনের বেআইনি বাজি কারখানা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। সর্বৈব মিথ্যা। যারা আহত হয়েছে তাদের সঙ্গে কথা বললাম ডিটেলসে, কি বললেন? এবং সেখানে কোনো রাজনৈতিক যোগাযোগের কথা তারা স্বীকার করলেন না, একদম অস্বীকারই করলেন। বললেন সাধারণ মানুষ, একটা কি নাম বললো, শহীদুল না কি, শহীদুল মোল্লা একটা কি নাম বললো, সেই মানুষটাকে কদিন আগেও ওই বন্ধ করে দিয়ে গেছিল প্রশাসন থেকে, সে আবার করেছে। তার মেয়ে বলছে আমার বাবা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই, আমার বাবা রাজনীতি করে না, তাদের এটা পেশা। কিন্তু তার জন্য আইনি ব্যবস্থা রয়েছে, সেই আইনি ব্যবস্থাকে তারা উপেক্ষা করে, আইনি ব্যবস্থাকে মান্যতা না দিয়ে যারা নিজের বাড়িতে বন্ধ হয়ে যাওয়া কারখানা আবার অনৈতিকভাবে চালু করে, তার দায় তো অনেকটা মানুষের উপর। মানুষকে তো সচেতন হতে হবে। এলাকার বাসিন্দারা বলছে বিধায়কের মদতে, প্রশাসনের মদতে এই কারবার চলছে, কি বলবেন? এটা কার মদতে ওরা কেন বলছেন? রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে এর বিরুদ্ধেও কিন্তু তদন্ত হবে, এর বিরুদ্ধে তদন্ত করে দেখা হবে যে কার মদতে। যে এখানে এখন মেম্বার হয়েছে, মোহিত কি নাম বললো, সে, আমি বলছি যে সে এসে সালিশি করে এই সবে নাকি আবার চালু করেছে, এই সবে, ওই মেয়ে বলছে যে বন্ধ ছিল, এই সবে সালিশি করে চালু করেছে। দত্তপুকুরের মোচমলে আজকের যে বিস্ফোরণ স্থল, সেই বিস্ফোরণ স্থল থেকে মাত্র 1 কিলোমিটার দূরে ইটভাটার মধ্যে চলতো আরো একাধিক বেআইনি বাজি কারখানা। বেআইনি বাজির কারখানা নাকি রাসায়নিক গবেষণাগার, বোঝাই তাই। এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্ট এবার আপনাদের সামনে তুলে ধরবো। শুধু কি বাজি তৈরি, নাকি তার আড়ালে চলতো অন্য কিছু? রীতিমতো ধাঁধা লাগিয়ে দেবে গোটা পরিস্থিতি, পরিবেশ। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে তার থেকে 1 কিলোমিটার দূরে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, পরিত্যক্ত ইটভাটার আড়ালে একটা বাজি কারখানা যা তৈরি হয়েছিল প্রায় 1 থেকে 2 বছর ধরে চলছিল। এই পরিত্যক্ত ইটভাটার ফাঁকা চত্বর, সেই ফাঁকা চত্বরের মধ্যে এখানে কংক্রিটের ঢালাই করে হেলিপ্যাডের মতো তৈরি করা হয়েছে। যে ঢালাই করা জায়গাতে মূলত বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম, সেগুলি রোদে শুকোনোর কাজ হতো, যেগুলি এখনো পর্যন্ত সেখানে দেওয়া রয়েছে। আর তার থেকে কিছুটা দূরে বাজি কারখানার আড়ালে এখানে একটা ত্রিপল ঘেরা জায়গা। আপাতভাবে বাইরের থেকে দেখলে অস্বাভাবিক কিছু লাগবে না, কিন্তু ভেতরে এলে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। তার কারণ দেখে মনে হবে যে আমরা কোনো একটা গবেষণাগারে চলে এসেছি। কেন বলছি? তার কারণ এখানে এইভাবেই কিন্তু বিকারের মধ্যে রয়েছে বিভিন্ন রাসায়নিক, সেই রাসায়নিকের তরল এখানে সারি সারিভাবে সাজানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং ছোট বড় বিভিন্ন মাপের এই ধরনের পাত্র, যার গায়ে লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মেড ইন জার্মানি, মেড ইন জার্মানি লেখা এই ধরনের পাত্র এখানে সারি সারি সাজানো রয়েছে। তার মধ্যে অদ্ভুত গন্ধের বিভিন্ন তরল রয়েছে, এবং সেগুলি যাতে হাত দিয়ে ব্যবহার কেউ না করেন সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্লাভস রয়েছে, যে গ্লাভসের সাহায্যে এখানে যারা কাজ করতেন তারা এগুলি ব্যবহার করতেন। দেখে মনে হচ্ছে পরপর টেবিল, এক একটা টেবিল যেন এক একটা রসায়নগারের সেখানে পরীক্ষা নিরীক্ষার জায়গা, এবং সেই টেবিলে এই
এইভাবেই কিন্তু এই সারিবদ্ধভাবে কাঁচের পাত্র যেগুলি বিভিন্ন পরিমাপ দেওয়া রয়েছে, ছোট বড় বিভিন্ন আকারের পাত্র, বিভিন্ন সাইজের এখানে পাত্র আমরা দেখতে পাচ্ছি। কোথাও আবার পরিমাপ করার জন্য বড় আকারের সিরিঞ্জ রাখা রয়েছে, কোথাও রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পাত্রগুলো রয়েছে তার পরিমাপ যাতে ভুলচুক না হয় তার জন্য কোথাও টেস্ট টিউব রাখা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কিসের রসায়নগার, কিসের গবেষণা চলতো এখানে, কি পরীক্ষা নিরীক্ষা করা হতো, একের পর এক টেবিল, এগুলো কি প্রয়োজনে, যার কোনো উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। স্থানীয় মানুষজন আজকে সকালবেলা হামলা চালান এই বেআইনি কারখানাতে এবং তারা ভাঙচুর করেন। এখানে একটি গাড়ি যেটা কারখানার মালিকের বলে মনে করা হচ্ছে সেই গাড়িটি ভাঙচুর করে উল্টে দেন। কিন্তু এই গবেষণাগার শুধু কি বাজি তৈরির জন্য, এই প্রশ্ন কিন্তু থাকছে। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। বজবজ এগরার পর দত্তপুকুর, ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু মিছিল। আবার নাম জড়ালো শাসক দলে, প্রশ্নে পুলিশের ভূমিকা এনআইএ চাইল বিজেপি। ছকভাঙা ছটা দেখুন সৌমেনের সঙ্গে। উত্তর বিচিত্রা এখন আর শুধু উত্তর বিচিত্রা। আজ আমি ইন্ডিয়ার সবচেয়ে ফাস্ট চার্জার নিয়ে এসেছি। क्या बात? আরে সত্যি, ফটাফট ফুল চার্জ। क्या बात? এটা ফটাফট চার্জ করে দেখাও তো। আমি তো এটার কথা বলছিলাম। क्या बात? এসে গেল এভারি ইনস্টা চার্জ, 4 ঘন্টা চার্জে 14 ঘন্টা চলে। সুপ্রিম মানে নো টেনশন, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। শাহবাবুর আদি ঢাকেশ্বরীর বর্ষপূর্তিতে 5 থেকে 10 আগস্ট থাকছে বিশেষ ছাড় ও উপহার, আমন্ত্রণ সবার। দিদি, প্রসাদ পাবো? তুমি কি করে জানলে? একটা মন মাতানো সুগন্ধ, ব্ল্যাকস্টোন আগরবাতি। চুপ! সবাই ভাগ পাবে খাওয়ার পর। উইঙ্কি সুইস রোল। উইঙ্কি সুইস রোল পাবে সবাই, খাবে সবাই। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ, ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার, পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল, সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়, মন কি বাতেও চন্দ্রযানটি নিয়ে সাফল্য প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা? সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরকরাজের দরবারে, রাত 10:30টায়। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। নজর রাখছি আমরা সারাদিন ঘটে যাওয়া অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এবিপি আনন্দ নজরে নটার চটচলতি, রোজ রাত 9টায়।
উত্তর 24 পরগনার দত্তপুকুরে আজ যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেআইনি বাজি কারখানায়, সেখানে শুধুমাত্র যে একতলা বাজি কারখানায় তা ভস্মীভূত হয়ে গেছে তা নয়, আশপাশের প্রত্যেকটা বাড়ির একেবারে লণ্ডভণ্ড অবস্থা। দেখে মনে হচ্ছে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের জন্য গোটা এলাকার এই পরিস্থিতি। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন সিআইডির প্রতিনিধি দল। তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। আর এই ঘটনা প্রসঙ্গে রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেছেন, দুঃখজনক ঘটনা, ঘটনাস্থলে যাব। It's very sad. I will certainly look into that. We will certainly do whatever is required in this context. I will take into account the views of all concerned. We will certainly activate the administrative machinery and let me study it deeply and would like to go there. Then I'll respond to you. চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। ফের প্রাণকাল্য বাজি, বিস্ফোরণে বলি 8 জন। পাশের বাড়ির ছাদে মিলল দেহ, ছাদ উড়ে গিয়ে পড়ল পাশের বাড়িতে। ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী স্থানীয় বাসিন্দারা। 7টায় বাংলা, সন্ধ্যে 7টায় দেখুন অনসুয়ার সঙ্গে। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। দত্তপুকুরে বেআইনি বাজির বলি 8। এগরাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কোথায় নজরদারি? শুরু রাজনৈতিক তরজা। মৃত্যু মিছিলের দায় কার? রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। শিরোনাম এই মুহূর্তে। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ছড়িয়ে ছিটিয়ে দেহ, অন্তত 7 জনের মৃত্যু, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বাড়ি। খনন না করে 21টি পুকুরের টাকা আত্মসাৎ, কাঠগড়ায় মন্ত্রী সত্যজিৎ বর্মনের স্ত্রী। 100 দিনের কাজের 27 লক্ষ টাকা নয় ছয়, অভিযোগ গ্রামবাসীদের। প্রতিক্রিয়া মেলেনি মন্ত্রী ও তাঁর স্ত্রী। আলিপুরদুয়ার সোনারপুরের পর এবার সিঙ্গুর, সমবায়ে 2,29 লক্ষের তছরূপের অভিযোগ। ম্যানেজার হিসাবরক্ষক গ্রেফতারির পরেও টাকা ফেরত পাওয়া নিয়ে সংশয় গ্রাহকরা। শিরোনাম এই মুহূর্তে। সহযোগী নিবেদক 6 का জাদু, দাঁত ভাজা চুলকানি আর হবে না হয়রানি। 6 का জাদু মলম কুলেখাড়া সমৃদ্ধ কুলেরন অ্যানিমিয়া কমাতে ও হিমোগ্লোবিন বাড়াতে দারুণ সাহায্য করে। পুজোর কেনাকাটায় বেনারসি নিকেতন, শ্যামবাজার, কলেজ স্ট্রিট, বারাসাত ও কাঁচরাপাড়া। শাহবাবুর আদি ঢাকেশ্বরীর বর্ষপূর্তিতে 5 থেকে 10 আগস্ট থাকছে বিশেষ ছাড় ও উপহার। আমন্ত্রণ সবার। আরে বাস, কুল 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 কুল, ক্যাপ্টেন কুল। এ কি স্বপ্ন না সত্যি? সত্যি গুরুদেব, তুমি একটু ছুঁয়ে দিলে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। এসে গেল মিট উইথ মাহি অফার। এসআরএমপি টিএমটি বার কিনুন আর পান ধোনির সাথে দেখা করার সুযোগ। বর্ষাকালে পস্তাবেন। শর্তাবলী প্রযোজ্য। দত্তপুকুরে মোচপোলে বোমার গবেষণাগারের হদিশ, ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার, পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল। সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়, মন কি বাতেও চন্দ্রযানটি নিয়ে সাফল্য প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা? সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরকরাজার দরবারে, রাত 10:30টায়। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, ব্যাপার নয়, আজকে বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। ফের বাজি কাড়ল প্রাণ। দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত বেড়ে 8। বিস্ফোরণের তীব্রতায় উড়ল গোটা বাড়ি, কার্যত মাঠে পরিণত। বিস্ফোরণের তীব্রতায় কারো উড়েছে হাত পা, কারো মৃতদেহ পড়ল পাশের বাড়ির চালে। এলাকায় ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহের অংশ। টালি ফুড়ে হাত এসে হাত পড়ে আছে। দত্তপুকুরের মোচপোলে পরিত্যক্ত ইটভাটায় অত্যাধুনিক গবেষণাগার, মিলল অত্যাধুনিক মেশিন, টেস্ট টিউব, বিকার, সলিড লিকুইড, রাসায়নিক, কাচের শিল লাগানো হেলমেট। 10 বছর আগে বন্ধ ইটভাটায় ফাঁকা চত্বরে বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পনা করে তৈরি হয়েছিল 3টি বিল্ডিং। হেলিপ্যাডের মতো তৈরি করা হয়েছিল কংক্রিটের ঢালাই করে। ঘটনাস্থলে ফরেনসিক। ফের প্রাণকাল্য বাজি, বিস্ফোরণে বলি 8 জন। পাশের বাড়ির ছাদে মিলল দেহ, ছাদ উড়ে গিয়ে পড়ল পাশের বাড়িতে। ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী স্থানীয় বাসিন্দারা। 7টায় বাংলা, সন্ধ্যে 7টায় দেখুন অনসুয়ার সঙ্গে। দত্তপুকুরে বেআইনি বাজির বলি 8। এগ্রাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কোথায় নজরদারি? শুরু রাজনৈতিক তরজা। মৃত্যু মিছিলের দায় কার? রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড, देश के सर्वश्रेष्ठ फार्मास्यूटिकल कंपनी। जया जीरा क्रीम क्रैकर, चीनी बाद दारुण स्वाद, दाद हाजा चुलकानी, सैलिकॉल मलम, डेनवर डिओडोरेंट, the real scent of success। Elite College, Shodhpur, Kolkata. Admission open for BTech and MBA approved by AICTE। স্বপ্ন পূরণের সাথে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। কথায় বলে a picture is worth 1,000 words। একটা ছবি 1000টা শব্দের সমান। দত্তপুকুরে ভয়াবহ বিস্ফোরণে যে ছবি উঠে এসেছে তা থেকে স্পষ্ট কি মারাত্মক তীব্রতা ছিল সেই বিস্ফোরণে। এক বাড়ির দেওয়াল গিয়ে পড়ল পাশের বাড়িতে, ঘরের চাল উড়ে গিয়ে পড়ল দেহাংশ, 200 মিটার দূরে গিয়ে পড়ল কাটা হাত, 5 কিলোমিটার দূরে বারাসত শোনা গেল বিস্ফোরণের শব্দ। ভাবুন কি ভয়ানক ছিল এই বিস্ফোরণ। ছক ভাঙা ছটায় আজকের আলোচনার বিষয় দেখুন। এগরার ভয়াবহতা ফিরে এলো দত্তপুকুরে। যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে সেইখান থেকে এগরার স্মৃতি ফিরে এসছে। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু মিছিল, এখনো পর্যন্ত অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে চলছিল বেআইনি কারবার? সাধারণ মানুষ অভিযোগ করছেন পুলিশ সব জানত। এগরা কাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কোথায় নজরদারি? পুলিশ কি তাহলে সতর্ক ছিল না? পুলিশের কি গাফিলতি ছিল? এই প্রশ্ন উঠছে। জড়িয়ে গিয়েছে শাসক দলের নাম। এনআইএ চাইছে, বিজেপি একই সঙ্গে কংগ্রেস এবং নওশাদ সিদ্দিকীর দল তারাও চাইছেন এনআইএ দরকার রয়েছে। কিন্তু গোটা বিষয়টা নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হয়েছে, প্রশ্ন হচ্ছে যে কিভাবে দিনের পর দিন ধরে এইভাবে বেআইনি বাজি কারখানা চলছিল সেখানে। আমাদের সঙ্গে 3 জন প্রতিনিধি রয়েছে, পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত এবং একই সঙ্গে থাকছে আমাদের আরও এক প্রতিনিধি। প্রথমে চলে যাও পার্থপ্রতিম ঘোষ, ঘটনাস্থলে রয়েছে। পার্থপ্রতিমের তোমার কাছে জানতে চাইবো যে সারা দিন ধরে আমরা ছবি দেখিয়েছি, এখনো ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, তোমাকে নতুন একটা তথ্য জানিয়ে রাখবো যে এই যে কেয়ামত আলী, যার কিন্তু এই ঘটনায় মৃত্যু হয়েছে এবং তার ছেলেরও মৃত্যু হয়েছে, এবং এই যে মৃত্যুর ঘটনা যে বেআইনি বাজি কারবারের ক্ষেত্রে সেটা প্রথমবার নয়। তার পরিবারের লোকের সঙ্গে কথা বলে জানতে পারছি এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে তার নিজের শালীর মৃত্যুর ঘটনা ঘটেছিল বেশ কয়েক বছর আগে। এবং যে বিষয়টা তোমায় বলবো, আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কেয়ামত আলীর যে বাড়ির যে জায়গা রয়েছে সেই বাড়ির এলাকায় রয়েছি আমরা, এবং ঘটনার যে স্থল সেই ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার মতো দূরত্বে হচ্ছে সেই বাড়ি। এবং সেক্ষেত্রে তোমায় বলে রাখবো এই যে জায়গার নাম হচ্ছে বেরু নান পুকুরিয়া, এবং এই বেরু নান পুকুরিয়াতেই কিন্তু তার বাড়ি এবং এখানেই কিন্তু সে যে থাকতো। এবং একেবারে যে বিষয় জানা যাচ্ছে বেশ কয়েক বছর আগে থেকেই সে কিন্তু এই বাজির কারবার করছিলেন। বেশ কয়েক বছর আগে কিন্তু বাজির কারবার করতে গিয়ে তার যে শালী সেইখানে কিন্তু একেবারে আগুন লেগে যায় এবং সেখানে কিন্তু তার শালীর মৃত্যুর মতো ঘটনা ঘটে। এর পরবর্তীকালে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এগরার যে ঘটনা ঘটে সেই এগরায় বিস্ফোরণের ঘটনার পর তারা ধরপাকড় শুরু করেছিল, এবং সেই ধরপাকড় শুরু করার পর এই বেরুনান পুকুরিয়াতে তার বাড়ির মধ্যে সে কিন্তু বাজি তৈরি করতো বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং তার পরবর্তীকালে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তার কিন্তু লাইসেন্স ছিল না, 2021 সালের পর থেকে তার লাইসেন্স ছিল না, সে রিনিউ হয়নি, এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সেই গ্রেপ্তারির পর সঙ্গে সঙ্গে জামিন পায়। এবং সেই জামিন পাওয়ার পরে কিন্তু আবারও যে জায়গায় আজকের এই ঘটনাস্থল সেই জায়গায় সে নতুন করে কারবার ফেলেছিল, বেআইনি কারবার ফেলেছিল, তেমনটাই কিন্তু একেবারে জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত। সৌম্য,
অবশ্যই তোমাকে আপাতত ধন্যবাদ। সত্যি কেরামতের কি কেরামতি আবির, কেরামতি আর কি কেরামতি কথা জানতে পারছো আবির? দেখো, যেটা জানা যাচ্ছে যে কেরামতের দুটি বিয়ে এবং তার 5 সন্তান রয়েছে। প্রথম পক্ষের 1 সন্তান এবং 2 সন্তান রয়েছে, একজন ছেলে একটা মেয়ে, এবং দ্বিতীয় পক্ষের 3 ছেলে রয়েছে। কেরামতের যে প্রথম যে স্ত্রী, তার সঙ্গে আমরা একবার কথা বলবো। কবে থেকে এই বাজির কারবারি সে করে যাচ্ছে, আপনারা আটকাননি? আমরা সেসব জানতাম না বলে কিছু বলিনি। ওর মতন থাকতো, ওর মতন ওখানে কাজ করতো, আমরা থাকতো না তো আমরা জানতামই না যে কি করতো না করতো। ওই কোন রকম টাকা দরকার, টাকা ছেলে চাইতো, দিত, এইটাই। কি কাজ করতো না করতো সেটা জানতো। ছেলেকেও শ্রমিক হিসেবে কাজ করাতো ওখানে? ছেলেকে বারণ করতাম, ও বলতো বাবার কষ্ট দুঃখ হয়, আমি যাই বাবার সঙ্গে কাজ করি, অত একদিন যেত 2 দিন বসে থাকতো, এরকম করে। কত দিত টাকা? 230 টাকা করে দিত। এটা কি আপনারা কোনোবার, আপনি যখন আপনার সঙ্গে যখন বিবাহ হয়েছিল তখনও কি এই কাজই করতো না? না, তখন মাটি গাড়িতে, জোগাড়ে, পাটের কাঠ, এইসব কাজ। হঠাৎ করে এত প্রভাব হলো কিভাবে? কাদের সাথে মোটামুটি যোগাযোগ? ও জানবে, আমি তো জানতে পারবো না, কেন আমার সঙ্গে থাকতো না। আমি অর্থাৎ এই কেরামতের মৃত্যু হয়েছে, তার ছেলে রবিউলের মৃত্যু হয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে যে এর আগে গ্রেপ্তার হওয়ার পর, জামিন পেয়ে যাওয়ার পর সে কি করে এই ধরনের বেআইনি কারবার চালাচ্ছিল। আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছে আমাদের আরো এক প্রতিনিধি সৌমিত্র। সিআইডির গোয়েন্দারা সেখানে গিয়েছেন, তারা তদন্ত করছেন। এখনো পর্যন্ত তদন্তে কি উঠে এলো? দেখো, এই মুহূর্তে সিআইডির গোয়েন্দারা এই ঘটনাস্থলে এসছে। তোমাকে দেখাবো, এই যেখানে বিস্ফোরণ ঘটনা ঘটেছে সেখান থেকে ডিলচোরা দূরত্বে একটি বাঁশবাগান রয়েছে। এই বাঁশবাগানের মধ্যেই প্লাস্টিক দিয়ে, বাঁশ দিয়ে অস্থায়ী একেবারে টেন্টের মতো করে কয়েকটা তাঁবু এখানে খাটানো রয়েছে, এবং এখানেই এই বাজি তৈরির যে মশলা, তুমি দেখো এখানে মশলা মজুত রয়েছে। এখানে সিআইডি গোয়েন্দারা এখানে প্রথমে আসেন, এসে প্রত্যেক কটা এই যে প্লাস্টিক বাঁশ দিয়ে যে অস্থায়ী তাঁবু, সেই তাঁবুতে ঢুকে তারা পুরো বিষয়টা খতিয়ে দেখেন, এবং এই বাজি তৈরির সঙ্গে যুক্ত একজন কর্মী, তাকেও সঙ্গে করে নিয়ে এসেছিলেন সিআইডির গোয়েন্দারা। তাকে নিয়ে এসে পুরো বিষয়টা তাকে জানেন যে এখানে যে বারুদ রয়েছে, সেই বারুদ কি বাজি তৈরির জন্য একেবারে তৈরি বারুদ নাকি না এখানে সেটা তৈরি হচ্ছিল, পুরো বিষয়টা এখানে জানে। তুমি দেখো, এখানে দেখাই যাচ্ছে যে এক একটা টেন্টে এক এক রকমের জিনিসপত্র রয়েছে। আমার ক্যামেরা পার্সন প্রতীক রায় যে ছবি দেখাচ্ছে, সিআইডির গোয়েন্দারা এখানে এসে পুরো বিষয়টা খতিয়ে দেখে। এবং তোমাকে আরও একটা ছবি সৌমেন দেখাবো, এখানে কাগজে মুড়ে, স্টোন স্টিপ কাগজে মুড়ে রয়েছে। এখানে সিআইডি গোয়েন্দারা জানার চেষ্টা করছিল, এখানে বাজি তৈরির সঙ্গে যুক্ত একজন আধিকারিকের থেকে পুরো বিষয়টা জানার চেষ্টা করছিল যে এই যে স্টোন স্টিপগুলো কি কাজে ব্যবহৃত হয় এবং এই যে কাগজে মোড়া রয়েছে জিনিসটা কি। সেই বাজি তৈরি আধিকারিক সিআইডি গোয়েন্দাদের যেমনটা বোঝালেন যে এর মধ্যে স্টোন স্টিপটা দেওয়া থাকে এবং তার সঙ্গে থাকে বারুদ। এটা যদি কোনো দেওয়ালে বা কোনো মাটিতে জোরে আছড়ে মারা হয়, তারপরই এটা ফেটে যায়। এটা হচ্ছে সেরকমই একটা জিনিস বাজি, এমনটাই জানালেন। এটা তুমি বুঝতেই পারবে না, যেখানে বিস্ফোরণটা হয়েছে তার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই বাঁশবাগান। এই বাঁশবাগানের বাইরে থেকে বোঝা যাবে না যে এই বাঁশবাগানের মধ্যে এরকম তাঁবু খাটিয়ে এর মধ্যে বাজি তৈরি হয়। তুমি না এলে বোঝাই যাবে না, এই বাঁশবাগানের মধ্যে না ঢুকলে। এখানে একাধিক তাঁবু দেখা যাচ্ছে, এর মধ্যেই বিভিন্ন রকমের বাজি এবং যে বাজির যে সরঞ্জাম এখানে মজুদ রয়েছে। সিআইডি অফিসাররা এখানে আসেন, আধ ঘন্টা পুরো জায়গাটাই বাঁশবাগানের মধ্যে প্রত্যেক কটা টেন্ট সিআইডি আধিকারিকরা ঘুরে দেখেন এবং এখানে কি হয় সেটা ঘুরে দেখার চেষ্টা করেন। এবং সিআইডির একজন আধিকারিক পুরো বিষয়টা মোবাইলে ছবি তুলে রাখেন, বিভিন্ন যে ফ্রেম, বিভিন্ন যে অংশের যে ছবি, সেই ছবি সিআইডি আধিকারিক তুলে রাখেন। দেখো, আরও একটা জায়গার ছবি তোমাকে দেখাচ্ছি। এখানে স্টোন স্টিপ রয়েছে এবং বারুদের মশলা রয়েছে, এবং এখানে যারা বাজি তৈরি করে সেই তাদের জামা কাপড় এখানে পর্যন্ত ঝুলছে, এই ছবিটা দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে যে কাজ প্রতিনিয়ত প্রতিদিন হয় সেটা এই ছবিটা দেখলেই সেটা পরিষ্কার। সিআইডি আধিকারিকদের একটা 8 থেকে 10 জনের দল এখানে আসেন, এসে এই বাঁশবাগানের মধ্যে যে প্লাস্টিক দিয়ে যে অস্থায়ী টেন্টগুলো রয়েছে। একেবারে সৌমিত্র, যে এই বাঁশবাগানের মধ্যে এই ধরনের ছবি এর আগে দেখা যায়নি। এই বাঁশবাগানের মধ্যে একের পর এক জায়গা থেকে এইভাবে টেন্ট তৈরি করে সেখানে বাজি তৈরি করা হতো, সেখানে বিস্ফোরক মজুত করা হতো। প্রশ্ন উঠছে, পুলিশের নজরদারি এড়িয়ে কিভাবে দিনের পর দিন এই জিনিস চলছে। গতদরবাবু, গতকালও জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে লরি করে বিস্ফোরক আনা হয়েছিল, তারপর এই যে বিস্ফোরক মজুত করা হচ্ছে। আজকে ভয়াবহ এই ঘটনাটা ঘটে গিয়েছে, যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে 1 কিলোমিটার দূরে একটি ইট ভাটা, সেখানে একটি ল্যাব পাওয়া গেছে, সেখানে ল্যাবের মধ্যে টেস্ট টিউব পাওয়া যাচ্ছে, সেখানে বিকার পাওয়া যাচ্ছে, সেখানে ল্যাবের সরঞ্জাম পাওয়া যাচ্ছে, সেখানে শিল্ড দেওয়া হেলমেট পাওয়া যাচ্ছে। এটা কি শুধু বাজি তৈরির জন্য না পরমাণু বোমা তৈরি হচ্ছে? প্রশ্ন উঠে যাচ্ছে। আমরা এগরাকাণ্ডে দেখেছি বাজি তৈরি কারখানাটা কভার, ওর পিছনে কান্ট্রিমেড বোম তৈরি হতো। এটা তো এগরাকাণ্ডে তো এটা জানা গেছে। এখানেও দেখবেন এই যে বাজি যে তৈরি হচ্ছে, এটা কিন্তু টোটালি লো এক্সপ্লোসিভ নয়। যে ইফেক্টটা হয়েছে, বাজির যে ইফেক্ট, এই যে লোকের হাত উড়ে গেছে,
এই যে ছাদ উড়ে গেছে, এগুলো কিন্তু লো এক্সপ্লোসিভ নয়, একটু সফিস্টিকেটেড এক্সপ্লোসিভ, এটা ইন্টেন্সিফাইড এক্সপ্লোসিভ, সফিস্টিকেটেড এক্সপ্লোসিভ বলে, হাই এক্সপ্লোসিভ বলি, কিন্তু টোটালি হাই নয়, হয়তো মিডিয়াম এক্সপ্লোসিভ এটার মধ্যে আছে। সুতরাং এই যে জিনিসগুলো, এবং এটা ইললিগ্যাল। সব থেকে হচ্ছে যে বাজি কারখানার উপর আপনারা এগেরাকাণ্ডের পর দেখেছি ডিজিপি একটা সার্কুলার দিয়েছিলেন চিফ মিনিস্টারের আদেশে, সেই সার্কুলার তো 2 দিন পুলিশ রেড করলো, তারপরে মাইল হয়ে গেল, কোনো নেই। এবং ওয়েস্ট বেঙ্গল ইন পার্টিকুলার যদি দেখেন যে এখন একটা বাজি কারখানার আড়ালে এর একটা বোম, এবং এখানে যেটা আমার যেটা সন্দেহ হচ্ছে, যে বললেন যে ল্যাবরেটরি তৈরি করেছে, আমরা 2004-এ খাগড়াগড়া দেখেছি সিমিলার জিনিস, সেখানে কোনো ল্যাব তৈরি করেছিল, সেখানে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ খাগড়াগড় বর্ধমানে এসে সেখানে ল্যাব তৈরি করলো। এখানেও কি ল্যাব ছিল কিছু একটা? কারণ যে জায়গাটা হচ্ছে দত্তপুকুর যে এরিয়াটা, সেটা বর্ডারের প্রক্সিমিটি, এবং ওই এরিয়া যদি দেখেন একেবারেই যে ল্যাবের কথা নিয়ে আলোচনা করছি, এবং আপনিও বলছেন যে এই ল্যাবটা কি জন্য রাখা হয়েছিল, সেই ল্যাব নিয়ে এবারে আপনাদের এক্সক্লুসিভ রিপোর্ট দেখাবো। রীতিমতো ল্যাবরেটরি বানিয়ে তৈরি হতো বাজি। এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের সামনে। শুধু কি বাজি তৈরি, নাকি তার আড়ালে চলতো অন্য কিছু? রীতিমতো ধাঁধা লাগিয়ে দেবে গোটা পরিস্থিতি, পরিবেশ। যে জায়গায় বিস্ফোরণ হয়েছে তার থেকে 1 কিলোমিটার দূরে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, পরিত্যক্ত ইট ভাটার আড়ালে একটা বাজি কারখানা, যা তৈরি হয়েছিল প্রায় 1 থেকে 2 বছর ধরে চলছিল। এই পরিত্যক্ত ইট ভাটার ফাঁকা চত্বর, সেই ফাঁকা চত্বরের মধ্যে এখানে কংক্রিটের ঢালাই করে হেলিপ্যাডের মতো তৈরি করা হয়েছে। যে ঢালাই করা জায়গাতে মূলত বাজি তৈরির বিভিন্ন সরঞ্জাম, সেগুলি রোদে শুকোনোর কাজ হতো, যেগুলি এখনও পর্যন্ত সেখানে দেওয়া রয়েছে। আর তার থেকে কিছুটা দূরে বাজি কারখানার আড়ালে এখানে একটা ত্রিপল ঘেরা জায়গা। আপাতভাবে বাইরের থেকে দেখলে অস্বাভাবিক কিছু লাগবে না, কিন্তু ভেতরে এলে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। তার কারণ দেখে মনে হবে যে আমরা কোনো একটা গবেষণাগারে চলে এসেছি। কেন বলছি? তার কারণ এখানে এইভাবেই কিন্তু বিকারের মধ্যে রয়েছে বিভিন্ন রাসায়নিক, সেই রাসায়নিকের তরল এখানে সারি সারিভাবে সাজানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং ছোট বড় বিভিন্ন মাপের এই ধরনের পাত্র, যার গায়ে লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মেড ইন জার্মানি, মেড ইন জার্মানি লেখা এই ধরনের পাত্র এখানে সারি সারি সাজানো রয়েছে। তার মধ্যে অদ্ভুত গন্ধের বিভিন্ন তরল রয়েছে, এবং সেগুলি যাতে হাত দিয়ে ব্যবহার কেউ না করেন সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্লাভস রয়েছে, যে গ্লাভসের সাহায্যে এখানে যারা কাজ করতেন তারা এগুলি ব্যবহার করতেন দেখে মনে হচ্ছে। পরপর টেবিল, এক একটা টেবিল যেন এক একটা রসায়নগারের সেখানে পরীক্ষা নিরীক্ষার জায়গা, এবং সেই টেবিলে এইভাবেই কিন্তু এই সারিবদ্ধভাবে কাঁচের পাত্র, যেগুলি বিভিন্ন পরিমাপ দেওয়া রয়েছে, ছোট বড় বিভিন্ন আকারের পাত্র, বিভিন্ন সাইজের এখানে পাত্র আমরা দেখতে পাচ্ছি। কোথাও আবার পরিমাপ করার জন্য বড় আকারের সিরিঞ্জ রাখা রয়েছে, কোথাও রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পাত্রগুলো রয়েছে তার পরিমাপ যাতে ভুলচুক না হয় তার জন্য কোথাও টেস্ট টিউব রাখা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কিসের রসায়নগার, কিসের গবেষণা চলতো এখানে, কি পরীক্ষা নিরীক্ষা করা হতো, একের পর এক টেবিল, এগুলো কি প্রয়োজনে, যার কোনো উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি। স্থানীয় মানুষজন আজকে সকালবেলা হামলা চালান এই বেআইনি কারখানাতে, এবং তারা ভাঙচুর করেন এখানে একটি গাড়ি, যেটা কারখানার মালিকের বলে মনে করা হচ্ছে, সেই গাড়িটি ভাঙচুর করে উল্টে দেন। কিন্তু এই গবেষণাগার শুধু কি বাজি তৈরির জন্য, এই প্রশ্ন কিন্তু থাকছে। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। গদাধর বাবু, আপনার দেখালাম এই ছবি দেখে আপনার মনে হয় যেটা বাজি তৈরির জন্য ল্যাবরেটরি তৈরি করা হতো, এবং স্থানীয়রা বলছেন মানে মারাত্মক অভিযোগ যে আরডিএক্স বানানো হতো। দেখুন, আপনি যদি দেখেন যে 2004-এর যে খাগড়াগড় ইনসিডেন্ট দেখেন, সেখানে কিন্তু সিমিলার ইনসিডেন্ট হয়েছিল 2014 2রা অক্টোবর, না 2004-এর ডিসেম্বর, যেটা খাগড়াগড় ইনসিডেন্ট 2014 ওটা লেটেস্ট হয়েছে। হ্যাঁ বলুন প্লিজ। সেখানে দেখা গেছে যে এই যে জেএমবি, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ নিউ, যেটা বলছে, ওরা কিন্তু বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করছে এখন এটা। এবং এই যে আমার তো মনে হচ্ছে যে এর মধ্যে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যে কোলাবোরেশন ডেফিনেটলি আছে, কারণ এই যে এক্সপেরিমেন্টটা হচ্ছে এটা কিন্তু ওরা বরাবর করে যাচ্ছে। সেই এক্সপেরিমেন্ট সফল হয়নি এখনও, কারণ নাসিরুল্লাহ যে মেন লোক, সে কিন্তু ধরা পড়েনি এখনও, সে কিন্তু ইন্ডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এখন, সবাই জানে। কিন্তু এই যে ঘটনাগুলো দেখেন, এই যে এরিয়াটা দত্তপুকুর অ্যাডজাসেন্ট এরিয়া,
এর কিন্তু আমরা 1999-এ যেটা উদীচী ক্লাব ব্লাস্ট বাংলাদেশে তার সমস্ত কালপিটরা কিন্তু এখানে এসে শেল্টার নিয়েছিল, সুতরাং এই এরিয়াটা কিন্তু ওদের ফ্যামিলিয়ার এরিয়া। সুতরাং আমার যা মনে হয় ইমিডিয়েটলি এক্সপ্লোসিভ সাবস্ট্যান্স অ্যাক্টে কেস শুরু করে এবং ইমিডিয়েটলি এটাকে এনআইএ দিয়ে ভালো করে তদন্ত করা উচিত। গদাধরবাবু যে আশঙ্কার জায়গাটা তুললেন সেই জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, তাহলে কি বাংলা দুষ্কৃতীদের সেফ করিডোর হয়ে যাচ্ছে? খাগড়াগড় কাণ্ড গোটা রাজ্যকে তোলপাড় তো ফেলে দিয়েছিল, আর এবার দত্তপুকুরে সেই আশঙ্কার জায়গায় তৈরি হচ্ছে। ফিরে আসবো আরও আলোচনা নিয়ে, সঙ্গে থাকুন। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। ফের প্রাণ কাটল বাজি, বিস্ফোরণে বলি 8 জন। পাশের বাড়ির ছাদে মিলল দেহ, ছাদ উড়ে গিয়ে পড়ল পাশের বাড়িতে। ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী স্থানীয় বাসিন্দারা। 7টায় বাংলা, সন্ধ্যে 7টায় দেখুন অনসুয়ার সঙ্গে। চোখ রাখুন, নিবেদনে জেবিজি হেক্সা টিএমটি পাক্কা হ্যায়। দত্তপুকুরে বেআইনি বাজির বলি 8। এগরাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কোথায় নজরদারি? শুরু রাজনৈতিক তরজা। মৃত্যু মিছিলের দায় কার? রাত 8টায় দেখুন পাপিয়ার সঙ্গে। X, Y, Z. X Z XZ নয়, ডাক্তারদের বিশ্বস্ত ZX। ZX এর কার্যকরী আরামদায়ক ফর্মুলা কাশির ওপর কাজ শুরু করে মাত্র 15 মিনিটেই। ZX কাজ শুরু করে মাত্র 15 মিনিটেই। এখন 30 টাকা মূল্যে সোবিস্কো মারি বিস্কিট প্যাকেটের সঙ্গে পান 5 টাকা মূল্যে সোবিস্কো ডিজায়ার বাটার বিস্কিট একদম বিনামূল্যে। সোবিস্কো, দ্য টেস্ট অফ গুড হেলথ। শাহবাবুর আদি ঢাকেশ্বরীর বর্ষপূর্তিতে 5 থেকে 10 আগস্ট থাকছে বিশেষ ছাড় ও উপহার। আমন্ত্রণ সবার। সুপ্রিম মানে নো টেনশন। সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। ইসবগুল, সোনামুখী, হরিতকি, মৌরির মতো 7টি 100% ন্যাচারাল অ্যাক্টিভস এবার একসঙ্গে সফটব্যাক। তাই তো এটি দেয় পেট পরিষ্কার করার পুরো স্যাটিসফ্যাকশন। দিদি, প্রসাদ পাবো? তুমি কি করে জানলে? একটা মন মাতানো সুগন্ধ ব্ল্যাকস্টোন আগরবাতি। প্রয়োজন হলো সূর্যোদয়ের অপেক্ষা না করার, প্রয়োজন হলো বড় স্বপ্ন দেখার, আর স্বপ্ন সফল করে তোলার। কারণ জীবনে এগিয়ে যাওয়াই সবচেয়ে বেশি প্রয়োজন। বায়োস্ট্যাটের বায়োজাইম, এগিয়ে যাওয়াই প্রয়োজন। আচ্ছা, ওই বিস্কিটটা দাও তো। বিস্ক ফার্ম টপ, এই স্বাদের ভাগ হবে না। এখন বিস্ক ফার্ম টপের সাথে জিরা ওয়ান্ডার ফ্রি। দত্তপুকুরে মুচপোলে বোমার গবেষণাগারের হদিশ। ইটভাটার আড়ালে বেআইনি বাজির কারবার। পড়ে ফানেল, টেস্ট টিউব, হেলমেট, গ্লাভস থেকে বাজির সরঞ্জাম। তল্লাশি চলাকালীন মেয়ের জন্য হস্টেল খুঁজতে লিপস অ্যান্ড বাউন্সের অফিসের কম্পিউটার থেকে নেট সার্চ অফিসারের অজান্তেই ডাউনলোড 16টি ফাইল। সিপিকে ব্যাখ্যা ইডির। চাঁদের সংকল্পের সূর্যোদয়। মন কি বাতেও চন্দ্রযানটি নিয়ে সাফল্য প্রধানমন্ত্রীর গলায় শোনালেন নিজের কবিতা। आसमान में सर उठाकर अभी तो सूरज उगा है। রাজ্য রাজনীতির সাতকাহন নিয়ে কি বলছে আবোল তাবোলের চরিত্ররা, কি বলছে হীরকরাজ ও তার সভাসদরা? সব চরিত্র কাল্পনিক। বিকেল 5:30টায় হীরক রাজার দরবারে, রাত 10:30টায়। নজর রাখছি আমরা। সারাদিন ঘটে যাওয়া অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা নিয়েই এবিপি আনন্দ নজরে নটার চটচলতি, রোজ রাত 9টায়। সবাই জানতে চায় কি হয়েছে, আমরা জানতে চাই কেন হয়েছে। সবাই জিজ্ঞেস করে কারা করলো, আমরা জিজ্ঞেস করি কারা করালো।
বাংলায় দেশে কি বিশ্বে দিনে সাড়া ফেলে দেওয়া ঘটনা নিয়েই এবিপি আনন্দে ঘন্টা খানেক সঙ্গে সুমন। সব দৃষ্টিকোণ, সবার দৃষ্টিভঙ্গি, 1 ঘন্টায়। ঘন্টা খানেক সঙ্গে সুমন, সোম থেকে শুক্র রাত 8টায়। দত্তপুকুরে এই ভয়াবহ বিস্ফোরণের রহস্য উদ্ঘাটন করতে গেলে এনআইএ তদন্ত ছাড়া উপায় নেই এমন বলতে শুরু করেছেন বিরোধীরা। আর এরই মাঝে জানা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানবো, শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছে। শিবাশিস, চিঠিতে কি বলছেন সুকান্ত মজুমদার? সোমন, আজকে দুপুরেই কিন্তু বিজেপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসেছিল এবং তারা জানিয়েছিলেন যে তারা সুকান্ত মজুমদারকে রিপোর্ট দেবেন এবং তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এনআইএ তদন্তের আবেদন করা হবে। সেই মতোই কিন্তু দেখা গেল আজকে বিকেলের দিকে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন এবং সেখানে তিনি অভিযোগ করে জানালেন যে ঘটনা ঘটেছে তার ভয়াবহতা, তীব্রতা এত বেশি, ফলে তার তদন্ত করতে গেলে নিরপেক্ষ তদন্তের জন্য এনআইএ এর প্রয়োজন। একথা কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি পুলিশকে বারবার স্থানীয়রা অভিযোগ করতেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এই যে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, সেই অভিযোগও কিন্তু এই চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার। এর পাশাপাশি এই ধরনের ঘটনা পরপর পশ্চিমবঙ্গে ঘটছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। এবং যে পরিবারগুলি এখানে যারা যারা মৃত্যু হলো, সেই মৃতের পরিবারদের স্বার্থে এই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া উচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, এমনটাও কিন্তু রাজ্য বিজেপি সভাপতি চিঠিতে মনে করছেন। ধন্যবাদ শিবাশিস। আমি প্রদীপ্ত আপনার কাছে জানতে চাইবো, এই উত্তরটা তো অবশ্যই আপনি দেবেন যে এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি অফিসিয়ালি চিঠি দিয়ে। দ্বিতীয়ত হচ্ছে যে এতে এগ্রাকাণ্ডের অ্যাকশন রিপ্লে হয়ে গেল দত্তপুকুরে, পুলিশ কিচ্ছু জানেন, এটা হতে পারে? সাধারণ মানুষ বলছেন পুলিশ সব জানে, এলাকার নেতারা সব জানে, প্রশাসন সব জানে। আরো গুরুতর অভিযোগ আছে, কি সেটা পরে বলছি। ইতিমধ্যে আপনারা কাকুলি ঘোষ দস্তিদার এবং মন্ত্রী রথীনবাবুর কথা পরিষ্কার শুনিয়ে দিয়েছেন এবং সেখানে কে কিভাবে, কোন আইএসএফ এর নেতা কিভাবে কি করেছে সেটা তারা বলেছেন, আপনারা জানেন। এখন মুশকিল হচ্ছে যে বাজি কারখানার সঙ্গে গদাধর বাবু যে একটা জেএমবি বা যে জাতীয় জায়গাগুলো খুঁজে পেলেন এবং যেভাবে তিনি ৯৯-এর ঘটনার কথা উল্লেখ করলেন, বা গদাধর বাবু যে সব কিছু জানেন যে এখানে পশ্চিমবঙ্গে যে কাদের কাদের আখাড়া হয়ে গেছে, আমি অনুরোধ করব যে আপনি যেটা ক্যামেরায় বয়ান দিলেন আপনি দয়া করে একটু লিখিতভাবে কোর্টকে দিয়ে দিন। পুলিশে না, আমি বলে দিই এক এক করে বলে দিই। ল্যাবটা কি জন্য আমি সত্যি অবাক হলাম। সন্দীপ ওখানে গিয়ে সে ল্যাব টাচ করছে। যদি তদন্তের খাতিরে আপনার ক্যামেরাম্যানকে বলুন যে সন্দীপকে ওটা বারণ করতে, যে সন্দীপ যদি তদন্তের খাতিরে কোনো সাহায্যই করতে চায়, আমি সন্দীপকে বলছি পুলিশ খুঁজে পায় না, আমি বলে দিয়েছি। তাই